সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাসায় প্রবেশ করলো জাবেদ। বাসায় প্রবেশ করেই সকলের মুখে প্রশান্তির হাসি দেখে তার মুখেও হাসিতে উজ্জ্বল হয়ে গেল। যদিও অফিসের সকল কর্মভার ইব্রাহিমের উপর, তবুও তিনি অফিসে উপস্থিত হন। তবে তিনি অফিসে কেবল কনফারেন্স মিটিংয়ে যোগদান করেন। এতে করে ইব্রাহিম নিজেও কাজে ততটা হিমশিম খাচ্ছে না, আর অধিক ঝামেলা বেগ পোহাতে হয় না। প্রতিদিনের মতো আজকেও বেশ কয়েকটা কনফারেন্স মিটিং ছিল, যার ফলে আজকেও নিত্যদিনের অনুসারে অফিসে যোগদান করল সে। অতঃপর অফিস করে বাসায় প্রবেশ করতেই সকলের চেহারায় প্রশান্তির হাসি দেখতে পেল। তবে অন্য দিনের চাইতে আজ অধিক পরিমাণে খুশি দেখাচ্ছে সবাইকে। আজ অধিক পরিমাণে খুশির কারণ খুঁজতে বেশ সময় নিয়ে ভাবতে লাগলো জাবেদ, কিন্তু তেমন কিছুই খুঁজে পেল না। বেশ খানিক বাদে মনে হলো আজ তার ভাই ইব্রাহিমের জন্মদিন। এটা ভাবতেই নিজের মনের ভেতর দিয়ে আনন্দের দোলা বয়ে গেল। জাবেদের আপন ভাই নয় ইব্রাহিম, তবে আপনের চেয়েও কোনো অংশে কম নয় সে। বাসায় আজকে পার্টির ব্যবস্থা করা হয়েছে। এটাকে পার্টি বলা যায় কিনা তা নিয়ে বেশ সংকুচিত জাবেদ। অবশ্য একদিক থেকে পার্টি বলা যেতেই পারে, তবে জাঁকজমকপূর্ণ পার্টি নয়। বাড়িতেই ডেকোরেশন করা হয়েছে বিভিন্ন ভঙ্গিমার লাইট দিয়ে। জাবেদ বাসায় প্রবেশ করার আধ ঘন্টা অতিবাহিত হতেই বাসায় ফেরেন ইব্রাহিম। অবশ্য এখানে অবদান রয়েছে নাদিয়ার। কাজের বাহানা বানিয়ে বাসা হতে কল দেয় জাবেদের ফোনে। অতঃপর তাকে বলা হয় অফিস থেকে দ্রুত বাসায় আসার জন্য। আধ ঘন্টা পূর্বে জাবেদ বাসায় এলে অফিসে একা রয়েছে ইব্রাহিম। অতঃপর অফিসের কার্যক্রম শেষ করে নিত্যদিনের সময় অনুযায়ী বাসায় প্রবেশ করল ইব্রাহিম। বাসার ভেতরে ইব্রাহিম কদম ফেলতেই সকল সমস্বরে জন্মদিন উদযাপিত করছিলেন। বাড়িতে বেশ কিছু মেহমান এসে যোগ হয়েছে পার্টিতে। বিজনেসের খাতিরে তাদের দাওয়াত প্রদান করা হয় এবং তারা সকলেই সানন্দে দাওয়াত গ্রহণ করে ছোট পার্টিতে উপস্থিত হয়েছেন। খুশিতে চোখ থেকে অশ্রুপাত হচ্ছে ইব্রাহিমের। তবে এই অশ্রুপাত কোনো দুঃখের অনুভব থেকে নয়, কেবল অধিক খুশির ফলে অশ্রুপাত ঘটছে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর্ব শেষ হতেই ইব্রাহিমকে নিয়ে আসা হলো টেবিলের কাছে। তার হাতে ছুরি ধরিয়ে দিল জাবেদ। 6 পাউন্ড দিয়ে তৈরি কেকটি টেবিলের উপর উপস্থাপন করা হয়েছে। ইব্রাহিমকে কেকটি কাটার জন্য বল প্রয়োগ করলেন জাবেদ। এ সকল কিছু দেখে ক্রমশই অবাক হয়ে চলেছে ইব্রাহিম। হাতে শক্ত করে ছুরিটি ধরে কেক কাটতে লাগলো সে। উক্ত সময়ে কেক সকলের মুখে লেগে আছে। জন্মদিনের গানটি এভাবেই ছোট পরিসরে ইব্রাহিমের জন্মদিন উদযাপিত কার্যসিদ্ধি সম্পন্ন করা হলো। অতঃপর স্মৃতি হিসেবে একটি ফ্যামিলি ফটো তুলে রাখা হলো। ছোট্ট পরিসরে ইব্রাহিমের জন্মদিন উদযাপনে পরিবারের সকলেই খুশি। পরিবারের সকল সদস্য এবং আগত মেহমানগণ সকলেই আনন্দ মেতে উঠেছেন। অবশ্য এত আনন্দ বড় বড় পার্টিতেও উপভোগ করা যায় না। ইব্রাহিমের জন্মদিন উদযাপন করতে করতে রাত 11টার অধিক বেজে গেছে। বেশ রাত হয়ে যাওয়ার ফলে তখনই সকলে একসঙ্গে খাবার খেতে বসে যায়। অতঃপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আগত মেহমানগুলো যে যার মতো বাড়ি চলে যায় এবং পরিবারের সদস্যগণ ঘুমোতে নিজের রুমে অবস্থান নেয়। খাওয়া দাওয়া সম্পন্ন করে ঘুমোবার উদ্দেশ্য করে নাদিয়াকে সাথে নিয়ে দোতলায় নিজের রুমে চলে এলো জাবেদ। রুটিন অনুযায়ী নাদিয়াকে প্রতিদিন সকালে জাবেদ নিজের সঙ্গে করে নিচের তলায় অতি যত্নের সহিত নামিয়ে নিয়ে আসে। অতঃপর অফিসে চলে যায় এবং রাতের বেলায় বাসায় ফিরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিজের সাথে করে নিয়ে রুমে চলে আসে। নিত্যদিনের নিয়ম অনুযায়ী আজকেও জাবেদ নিজের সাথে সূক্ষ্মভাবে জড়িয়ে ধরে দোতলায় নিজের রুমে চলে এলো। রুমের ভেতর প্রবেশ করে নাদিয়াকে বিছানার উপর সুন্দরভাবে শুইয়ে দিল। অতঃপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে অবস্থান নিল। রাতের হালকা শৈত্যভাবের মাঝে গোসলের কার্যক্রম সেরে নেন জাবেদ। বর্তমান অনুভূতি তার ক্লান্তি দূর, মাথা ঠান্ডার ভঙ্গিমা। যদিও শরীর এতক্ষণ বড্ড ভারী এবং ক্লান্তি অনুভব হচ্ছিল, গোসলের কার্য সেরে নেওয়ার ফলে ক্লান্তি অনুভূতি নেই।
তবে মনের ভেতর এখন প্রচণ্ড রকমের ভালো লাগা কাজ করছে, বেশ ফুরফুরে মেজাজে। শরীরের অনুভব শক্তি ফ্রেশ মনে হলেও ঘুমকে তার বহু আপন মনে হচ্ছে। সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকায় প্রতিদিন সকালে অফিসে যাওয়ার পূর্বে গোসল সেরে অফিসের উদ্দেশ্য করে রওনা দেয় জাভেদ। কিন্তু সারাদিন ক্লান্তি আর খাটুনিতে শরীর বড্ড অসাড় হয়ে আসে। উক্ত অবস্থা যদি রাতে হয় আর যদি রাতের বেলায় গোসল করে, তবে অনুভূতি হবে বিছানায় মনে হয় টানছে। ক্লান্ত শরীর, তাই বেশি নড়াচড়া করার প্রয়োজন নেই। গোসলের কার্য সম্পন্ন করে জামা কাপড় পরিধান করে রুমে প্রবেশ করলো জাভেদ। বিছানায় শুয়ে আছে নাদিয়া। বেশি কিছু না ভেবে ক্লান্ত দেহ নিয়ে বিছানায় গা এলিয়ে দিল জাভেদ। অতঃপর খুব সতর্কতা অবলম্বন করে নাদিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এক ধ্যানে তার প্রেয়সী, তার স্ত্রী, তার আগত সন্তানের জননীর দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে ঘুমের রাজ্যে ডুবে গেছে নাদিয়া। অপর দিকে এক ধ্যানে প্রেয়সীর মুখপানে তাকিয়ে আছে জাভেদ। তিনি মাঝে মাঝে ভেবে ভেবে খুব অবাক হয়ে যায়। আর 2 মাস পর সেও বাবা হয়ে যাবে। সেও হয়ে যাবে বাবা নামক দায়িত্ববান ছেলে। ভাবতেই মন থেকে এক ভিন্ন রকম প্রশান্তির বাতাস বয়ে যায়। কল্পনায় নিজেকে অনুভব করলো তার সন্তানের সামনে। তবে বেশিক্ষণ তার মায়াবিনীর দিকে তাকিয়ে থাকতে পারল না সে। ঘুমের আজ বড্ড ইচ্ছে যাচ্ছে তাদের রাজ্যে নিয়ে যাবার জন্য, কিন্তু তিনি যেতে নারাজ। এক পর্যায়ে সৃষ্টি হয় যুদ্ধ, কিন্তু ঘুমের সাথে যুদ্ধ করতে করতে আর পেরে উঠল না সে। পরাজয় বরণ করে তাদের সাথে ঘুমের রাজ্যে যাবার জন্য তৈরি হয়ে গেল। ধীরে ধীরে চলতে লাগলো ঘুমের রাজ্যে। তবে তার পূর্বে সুন্দর করে প্রেয়সীকে জড়িয়ে বেষ্টনী তৈরি করে দিয়েছে, কোনো কিছুই যেন আসতে না পারে মাও আগত সন্তানের দিকে। এক পর্যায়ে সম্পূর্ণরূপে পৌঁছে গেল ঘুমের রাজ্যে। হঠাৎ নির্জন স্থানে নিজেকে আবিষ্কার করে জাভেদ। কোথাও জনমানবের কোনো চিহ্ন পর্যন্ত নেই। সামনে শুধু ধুধু বালুকাময় মরুভূমি। বিশাল আকারের গাছের তৈরি বাগানের ছায়াতলে নিজেকে খুঁজে পেল। মরুর বুকে বিশাল আকারে কয়েকটি গাছের সমন্বয়ে তৈরি হয়েছে একটি সুন্দর বাগান। এটি তৈরি করা হয়েছে নাকি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে তা নিয়ে দোটানায় ভুগছে জাভেদ। তবে বিশাল আকারের গাছের ছায়াতলে বসে আছে সে। অবাক বিস্ময় ও ভাবনায় ডুবে আছে। চারদিকে কোনো ধ্যান নেই তার, কেবল তাকিয়ে আছে ধুধু মরুভূমির দিকে। কেবল ভেবে চলেছে, কি হচ্ছে এসব? সে কেবল ভেবে চলেছে, আমি তো আমার বাসায় নাদিয়ার পাশে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে ডুবে গিয়েছিলাম, তবে এখানে কিভাবে এলাম? অবিশ্বাস্য ঘটনা দেখে নিজের হাতে নিজেই চিমটি কেটে দেখল এটা স্বপ্ন কিনা। কিন্তু চিমটি কাটতেই দেহে ব্যথা অনুভব করলো। বুঝতে পারল এটি স্বপ্ন নয়, বরং সত্য। কেমন এক রহস্যে বেড়াজালে আটকে যাচ্ছে সে। কি হতে চলেছে তাই ভেবে চলেছে প্রতিনিয়ত। পিছন দিকে ঘাড় ঘুরিয়ে গাছগুলোর গড়ন দেখতে লাগলো। যদিও বা তার বেশ ভয় ভয় অনুভব হচ্ছে। কোথায় আছে এখন? আর কেনই বা এখানে সে? আর কী বা হতে চলেছে আগামীতে? এরকম হাজারো প্রশ্ন তার মাথার ভেতর মস্তিষ্কে উকিঝুঁকি দিয়ে চলেছে সমান তালে। গাছগুলোর গড়ন একটু ভিন্ন ধরনের। পৃথিবীতে আদৌ এমন গাছ আছে কিনা তা নিয়ে সন্দেহ হচ্ছে তার। গাছের পাতা ঠিক কাঁঠাল গাছের পাতার মতো, কাণ্ডগুলো বড়ই গাছের মতো। গাছের গোড়ায় তেমন একটা কাঁটা না থাকলেও উপরের দিকে বেশ কাঁটা দিয়ে আচ্ছাদিত। কাঁটাগুলো দেখতে অনেকটা শিমুল গাছের মতো। গাছের আকৃতি লম্বা বিশাল, প্রায় 600 থেকে 700 ফুট উচ্চতা যুক্ত গাছ হলেও গাছটি ভিন্ন রকমের। কেমন যেন ভিন্ন ধর্মী অস্তিত্ব গাছগুলো। বিকৃত স্থান নিয়ে ছড়িয়ে আছে গাছের শাখা প্রশাখা, সেই সাথে ছেড়ে আছে প্রচুর ঘন পাতা। উদ্ভট এই ভিন্ন রকমের গাছের ফলগুলো দেখতে সম্পূর্ণরূপে খেজুরের মতো। গাছের পাতাগুলো ছড়ানো আছে ঠিক আম গাছের ন্যায়। গোটা 70টির মতো গাছের সমন্বয়ে একটি বাগান তৈরি হয়েছে। তবে এটি বাগান নাকি জঙ্গল
ঠিক ভেবে পাচ্ছে না জাবেদ। বাগানের মতো দেখতে জঙ্গলের সীমান্ত, অন্তত 2 কিলোমিটারের বেশি। আর এই 2 কিলোমিটারের বিকৃত জায়গাটির মাঝে কেবল 70টি গাছ। তবে কোনোভাবেই ভেবে কুল পাচ্ছে না জাবেদ, গোটা 70টি গাছের ডালপালা দিয়ে কিভাবে 2 কিলোমিটার বিস্তৃত একটি জঙ্গল তৈরি হতে পারে। তবে সে আরও একটি বিষয় নিয়ে বেশ চিন্তিত। এই জঙ্গলে কিভাবে এলো, আর এত বড় বিস্তৃত বাগানের শেষ মাথায় মরুভূমির দিকে মুখ করেই কেন বসে আছে সে? তবে সে আরও চমকে গেল যখন নিজের অবস্থান দেখল। সে যে স্থানে বসে আছে সেটি একটি সাধারণ বস্তু নয়। আদিমকালে রাজাদের জন্য বাধাই করা স্বর্ণরৌপ্য দিয়ে যেরূপ সিংহাসন বরাদ্দ থাকত, ঠিক তেমন একটি স্বর্ণরৌপ্য দিয়ে তৈরি সিংহাসনের উপর বসে আছে সে। নিজেকে এরকম ভিন্ন স্থানে পেয়ে একটু নয়, অনেকটাই অবাক হয়েছে সে। তার পেছনে পড়ে আছে 2 কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে ভিন্ন রকমের জঙ্গল। জাবেদের ভাবনায় প্রতিক্ষণে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে চলেছে। হাজারো প্রশ্ন, হাজারো ভাবনা উকিঝুঁকি করছে। তার স্বপ্ন ভেবে উড়িয়ে দেওয়া যত যদি চিমটি কাটার পরও ব্যথা অনুভব না হতো। বেশ কয়েকটি প্রশ্ন জাবেদের মন ও মস্তিষ্ক দুটোকেই স্থির হতে দিচ্ছে না। তার মাঝে অন্যতম একটি হলো, এ ধরনের ভিন্ন রকমের কাজ আদৌ পৃথিবীতে আছে কি? এই প্রশ্নটির হিসাব কিছুতেই মেলাতে পারছে না সে। আরও একটি প্রশ্ন মাথায় ঘুরছে, তা হলো, এ ধরনের এত অল্প কয়েকটি গাছের সমন্বয়ে 2 কিলোমিটার বিস্তৃত একটা জঙ্গল করা আদৌ কি সম্ভব? এরকম আরও একটি প্রশ্ন মস্তিষ্কে টনক নাড়ছে। এগুলো কি আসলেই কোনো গাছ নাকি কোনো দানব? এই ধরনের হাজারো প্রশ্নে প্রশ্নবিদ্ধ হয়ে আছে জাবেদের মন ও মস্তিষ্ক। ভিন্ন রকমের গাছগুলো এতটাই প্রসারিত হয়ে আছে যা দেখতে এক একটা দানবের চাইতে কোনো অংশে কম নয়। আর এক রকমের দানবীয় অল্প সংখ্যক গাছের মাঝে নিজেকে লিলিপুট মনে হচ্ছে জাবেদের। জাবেদের জানামতো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ও বিস্তৃত যে গাছগুলো আছে সেগুলো 300 থেকে 350টি গাছের সমন্বয় করা হয়। তাও হয়তো এই বিশাল বাগানের অর্ধেক হবে কিনা তা নিয়েই প্রশ্ন বেঁধে যাচ্ছে জাবেদের মনে। পৃথিবীর কথা মনে হতেই জাবেদের মনে ভিন্ন আরেকটি প্রশ্ন ঘুরতে লাগলো। মস্তিষ্ক এবং মন দুটোই একসাথে প্রশ্ন করছে, এটা কি আসলে পৃথিবীর? এটা কি আসলে পৃথিবীর কোন স্থান নাকি অন্য গ্রহে আছি? এরকম প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাচ্ছে। সূর্য মামা খাড়াভাবে তার কিরণ দিচ্ছে। জাবেদের মাথায় ঠিক সোজা বরাবর আছে সূর্যটা, 0 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল সূর্যটার স্থান। তবে জাবেদ এটা দেখে অবাক হচ্ছে। সে কখন থেকে তার মাথার উপর 0 ডিগ্রি কোণ অ্যাঙ্গেলে সূর্যটাকে দেখে যাচ্ছে। এতগুলো সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনো 1 ডিগ্রি কোণ পরিমাণ সূর্যটি নড়েনি। এটি নিয়ে ভাবতেই মস্তিষ্ক নতুন একটি প্রশ্ন করে উঠল, এটা কি আসলে কোনো সূর্য? এরকম প্রশ্নগুলোর সাথে আরেকটি কমন প্রশ্ন জাবেদের মস্তিষ্ক আর মনকে প্রশ্নবিদ্ধ করে চলেছে। কোথায় আছে সে? কেন তাকে এখানে নিয়ে আসা হয়েছে? আর কেনই বা এরকম আদিকালের স্বর্ণালঙ্কার দিয়ে তৈরি সিংহাসনে বসে আছে? সামনে মরুভূমি দেখে মনে মনে ভাবল, সামনে যেহেতু মরুভূমি দেখা যাচ্ছে, তবে আমি পৃথিবীতে আছি। কিন্তু পরক্ষণেই তার মস্তিষ্ক নতুন আরেকটি কথা মনে করিয়ে দিতে লাগলো। পৃথিবীর বাইরে মঙ্গল, বুধ, ইউরেনাস ইত্যাদি গ্রহগুলোর ভূমিও মরুভূমির ন্যায়। হঠাৎ করেই পরিবেশ বদলে যেতে শুরু করলো। ধীরে ধীরে পরিবেশ গম্ভীর ভাব ধারণ করতে লাগলো। বিশাল এক ঝড় ওঠার পূর্বাভাস জানান দিচ্ছে পরিবেশ। ঝড় ওঠার পূর্বে পরিবেশে যেরূপ গম্ভীরতার সৃষ্টি হয়, ঠিক তেমনি গম্ভীরতার সৃষ্টি হয়েছে বর্তমান পরিবেশ। হঠাৎ আচমকা জোরে জোরে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। মরুর বুকের বালুকণাগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে পরিবেশ পরিবর্তন হয়ে ঘূর্ণিঝড়ের ন্যায় আকৃতি ধারণ করতে শুরু করলো।
বালুকণা ঐক্যজোট সৃষ্টি করে বিস্তৃত স্থান নিয়ে বিশাল এক ঘূর্ণিপাকের সৃষ্টি হলো। কিছুক্ষণ অতিবাহিত হতেই মরুর বুকে আবির্ভাব হলো এক বিশাল দানবীয় আকৃতির ঘূর্ণিঝড়। আঘাত হানতে লাগলো উপকূলীয় অঞ্চল জঙ্গলের দিকে। ঝড়ের বেগে ঘূর্ণি বাতাস উড়ে আসছে জাবেদের দিকে। ঘূর্ণিঝড়ের বেগ ঘন্টায় কত কিলোমিটার সেটা বলা মুশকিল, তবে কম করে হলেও কয়েক হাজার কিলোমিটার পার হাওয়ার বেগ ধরে আসছে উপকূলীয় অঞ্চলের দিকে। ইতিমধ্যেই সূর্যটা খারাপভাবে কিরণ দেওয়া বন্ধ করে দিয়েছে। অবশ্য বন্ধ করে দিয়েছে নয়, কিরণ দেওয়ায় বিঘ্ন ঘটিয়েছে ঘূর্ণিঝড়, তাই ভূমিতে সূর্যের আলোর চিহ্ন দেখা যাচ্ছে না। ঘূর্ণিঝড় দেখে উক্ত স্থান থেকে প্রস্থান করতে চাইল জাবেদ, কিন্তু সবচেয়ে অবাক করা কাণ্ড তখনই ঘটল যখন জাবেদ সেখান থেকে নড়তে চাইল, কিন্তু তিনি হাজার চেষ্টা করেও এক চুল পরিমাণ নড়তে পারছে না। তিনি শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। নিজেকে শক্তিহীন মানব মনে হচ্ছে তার। স্বর্ণালঙ্কার দিয়ে বাধাই করা সিংহাসন হতে চুল পরিমাণ নড়ার সামর্থ্য তার নেই। তার ইন্দ্রিয় শক্তিগুলো ইতিমধ্যেই লোপ পেয়ে গেছে। মস্তিষ্ক প্রতি ক্ষণে ক্ষণে চাপ প্রয়োগ করে চলেছে ইন্দ্রিয় শক্তি ফিরে পাওয়ার জন্য, কিন্তু অবাক করা বিষয় হলো মস্তিষ্ক ইন্দ্রিয় শক্তিতে কোনো প্রকার চাপ প্রয়োগ করছে না। যেমনিভাবে স্বর্ণালঙ্কার দিয়ে তৈরি করা সিংহাসনে বসেছিল সে, ঠিক তদ্রূপই বসে আছে সিংহাসনে। অতি নিকটেই ঘূর্ণিঝড়, নিজের মৃত্যু খুব নিকটেই দেখতে পাচ্ছে সে, কিন্তু কোনো উপায় যে অবশিষ্ট নেই। ব্যর্থ হয়ে বাঁচার আশা ছেড়ে দিল সে। ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, তার উপর নির্ভর করে শক্তিহীন অবস্থায় বসে রইল স্বর্ণালঙ্কার দিয়ে বাধাই করা সিংহাসনে। ঘূর্ণিঝড় জাবেদের খুব নিকটে চলে এসেছে, কিন্তু সবচেয়ে বড় অবাক করা, এতটা নিকটে ঘূর্ণিঝড় হওয়া সত্ত্বে বিন্দু পরিমাণ প্রতিক্রিয়া হচ্ছে না তার। কিছুই যে বোঝার সামর্থ্য তার নেই। কেবল তিনি ভাগ্যকে মেনে নিয়েছেন, কি হতে চলেছে সে সম্পর্কেও অবগত নন, আর হবার কথাও নয়। তীব্র বেগ ধরে আসা ঘূর্ণিঝড়টি জাবেদের নিকট এসে উপস্থিত হতেই তার প্রকোপ এবং তীব্র গতিতে ধেয়ে আসা ঘূর্ণিবায়ুর চাপ কমতে আরম্ভ করল। আর এটি দেখে আরও অবাক হলো সে। ঘটে যাওয়া ব্যাপারটা কোনোরূপ হজম করতে পারছে না মনের গহীনে। ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি জাবেদের নিকট উপস্থিত হতেই ধীরে ধীরে বায়ুর চাপ কমে গিয়ে মানবের আকৃতি ধারণ করতে লাগলো। এরকম আকস্মিক ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। বিস্ময়কর চোখে তাকিয়ে অবাক ভঙ্গিমায় মনের কোণে ভাবতে লাগলো তিনি, কি হতে চলেছে আগামীতে? কে এই অজ্ঞাত পূর্ণিমানব? কে অজ্ঞাত ঘূর্ণি মানব? আর অজ্ঞাত ঘূর্ণি মানব যেই হোক না কেন, তাকে এখানে নিয়ে এসেছে কেন? এরকম হাজারো প্রশ্ন মনে এবং মস্তিষ্কে জটলা পাকিয়ে সংকোচ সৃষ্টি করছে। ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি গতি কমে থেমে গিয়ে ঘূর্ণি বালুর মধ্যস্থান থেকে আচমকা দু হাত বেরিয়ে এলো, যা জাবেদকে অবাক করে দিয়েছে। ঘূর্ণি বালুর নিচ দিক থেকে বেরিয়ে এলো দুদিকে দুটি পা। ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের বেগ কমে গিয়ে দুটি হাত পা বেরিয়ে আসতেই অবাক হয়ে গেল জাবেদ। তাকিয়ে আছে সেই দিকে। ঘূর্ণিঝড়ের ভেতর অবস্থান নেওয়া বালুকণাগুলো আচমকা একটি মানব দেহের আকৃতি গঠন করতে লাগলো। বালুকণাগুলো অজ্ঞাতক মানব। ধীরে ধীরে বালুকণা থেকে তৈরি হয়ে এলো সম্পূর্ণ এক অজ্ঞাত মানব। অজ্ঞাত ব্যক্তি এক অজ্ঞাত মানব। অজ্ঞাত ব্যক্তি মুখ পানে চেয়ে অবাক চোখে তাকিয়ে আছে জাবেদ। এত কিছুর পরেও এই চেহারা দেখতে পাবে বলে আশাটিও করেনি জাবেদ। গত কয়েকদিন পূর্বে তিনি যখন নিজের বাবা মায়ের রুমে উপস্থিত হন, তখন নিজের শিশুকালের ছবির সাথে আরও দুইটি মানুষকে দেখতে পায়। দাদুর কাছে জিজ্ঞেস করে জানতে পারে তারা দুজন তার পিতা ও মাতা।
ছবিতে থাকা মায়ের পাশে অবস্থান করা লোকটি আরমান খান। ঘূর্ণি বালু হতে সৃষ্টি মানবের চেহারা ভেসে উঠল। অজ্ঞাত লোকটির চেহারা দেখতে হুবহু আরমান খানের মতো, যা রীতিমতো ভরকে দিচ্ছে জাবেদকে। জাবেদ তার দাদুর কাছে শুনেছিল তার পিতা আরমান খানের গলায় একটি অদ্ভুত লকেট ছিল, তবে লকেটটির ভেতর তাদের তিনজনের ছবি খোদাই করে সুন্দরভাবে সজ্জিত করে রাখা ছিল। ঘূর্ণি বালু হতে সৃষ্টি অজ্ঞাত লোকটি কিছু না বলেই গলা থেকে একটি লকেট খুলে ডান হাতে নিলেন এবং হাতটি প্রসারিত করে বাড়িয়ে দিলেন জাবেদের দিকে। নিজের মস্তিষ্কের উপর চাপ প্রয়োগ করতে পারছে জাবেদ। কিছুক্ষণ পূর্বে তার অনুভব হয়েছিল তার দেহে কোনো শক্তি নেই, তবে এখন সে তার ইন্দ্রিয় শক্তিগুলো উপর নিয়ন্ত্রণ করতে পারছে। বেশি কিছু না ভেবে চাপ প্রয়োগ করলো অজ্ঞাত লোকটার হাত থেকে লকেটটি নেওয়ার জন্য। মস্তিষ্কের চাপ প্রয়োগ করে ডান হাত প্রসারিত করে অজ্ঞাত লোকটির হাত থেকে লকেটটি নিজের হাতে তুলে নিল। লকেটটি হাতে নিয়ে বেশ কয়েকবার ওলটপালট করে দেখতে লাগলো। অতঃপর বাম হাত প্রসারিত করে দুহাতে লকেটটি আবদ্ধ করে নিল। লকেটের ঢাকনায় একটু চাপ প্রয়োগ করে আস্তে করে ঠেলা দিতে সঙ্গে সঙ্গে লকেটটি দুপাল্লায় ভাগ হয়ে যায়। ছলছল দৃষ্টিতে লকেটের ভেতর দৃশ্য প্রদর্শন করতে লাগলো জাবেদ। ভেতরে তিনজনের ছবি দেখা যাচ্ছে। একজন জাবেদ নিজে, অপর দুজন আরমান খান এবং তার মা। লকেট হাতে দৃষ্টি সরিয়ে ফেলফেল চক্ষু নিয়ে অজ্ঞাত লোকটির দিকে তাকিয়ে রইল সে। জাবেদ কিছুতেই শনাক্ত করতে পারছে না এটি আসলেই বাস্তব ঘটিত নাকি কেবল মনের ভ্রম। মনের ভ্রম অথবা স্বপ্ন ভেবে উড়িয়ে দেওয়াটা একদিক থেকে নিজের লোকসান হবে ভেবে দেখল সে। যদি মনের ভ্রম অথবা স্বপ্নে অজ্ঞাত লোকটার উপস্থিত হতো তবে হাতে চিমটি কাটলে ব্যথা অনুভব হতো না। সংশয় থেকে মুক্তি পাওয়ার জন্য পুনরায় চিমটি কাটল হাতে। পুনরায় চিমটি কাটার সাথে সাথে পূর্বের সময়ের মতো এবারও বেশ ব্যথা অনুভব করল। নিজের বোকামি বুঝতে পারল সে। এটি মনের ভ্রম অথবা স্বপ্ন নয়, বাস্তব ঘটিত ইতিহাস। যা কিছু ঘটছে সবকিছু সত্য। অজ্ঞাত লোকটার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বহু কিছু বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাবেদ, কিন্তু সফলতা তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে না। সহ্য করতে না পেরে চাপা কান্নায় ভেঙে পড়ল সে। দুটি চোখ থেকে অঝোর ধারায় ঝরে চলেছে অশ্রুধারা। এ চাপা কান্না কেবল আজ থেকে নয়, বুঝে ওঠার পর থেকেই এই চাপা কান্না তার সঙ্গী। বড় হওয়াটা সুখের হলেও তার যে পিতামাতার অভাব, তা কোনো কিছু দিয়ে পূরণ করাটা সম্ভব হয়নি। অঢেল টাকা আর সম্পত্তি দিয়ে পৃথিবীর সবকিছু ক্রয় করা গেলেও কেবল কিছু জিনিস ক্রয় করা অথবা ফিরে পাওয়া সম্ভব নয়, যার মধ্যে অন্যতম হলো হারিয়ে যাওয়া পিতামাতা। পিতামাতা নেই যার, কেবল সেই ব্যক্তি অনুভব করতে পারে বিষয়টা কতটা যন্ত্রণাদায়ক। জাবেদ নিজেও তাদের সকলের বিরুদ্ধে অথবা বাহিরে নয়, সে নিজেও সে সকল লোকদের অন্তর্ভুক্ত যারা পিতামাতা হারিয়ে আজ অসহায়। সে লোক দেখানোর জন্য হাজার হাসি খুশির অভিনয় করে বেঁচে থাকতে জানলেও যখন একাকিত্বের সময়গুলোতে তার চোখ থেকে অঝোর ধারায় অশ্রুপাত ঘটে, আজ কিসের অশ্রুপাত ঘটছে আর কেনই বা হচ্ছে তা বুঝতে পারছে না জাবেদ। এটি খুশির কান্না না হারিয়ে ফেলার কান্না তা বিভক্ত করতে পারছে না সে। এভাবে তার কান্না দেখে আগত লোকটা তাকে উদ্দেশ্য করে বললেন, জাবেদ, এবার কান্না থামাও। তুমি এখন আর আগের মতো বাচ্চা নাও। তুমি এমএসএফ এর পরবর্তী চিফ। তোমার চোখে এখন কান্নার শোভা পায় না। এমএসএফ এর পরবর্তী চিফ হওয়াটাতে কান্নাটাও বোধহয় আমার জন্য হারাম, তবে বেশ ভালো বলা যায়। নিজেকে গুছিয়ে নিয়ে একাই তো ভালো ছিলাম, পুনরায় ফিরে আসার কোনো প্রয়োজন দেখছি না আমি। না এসেও যে আমার উপায় ছিল না। প্রকৃতির নিয়ম ভঙ্গ করে কিছু সময়ের জন্য ফিরতে হলো। কিছু কথা জানানো অধিক পরিমাণে প্রয়োজন ছিল, যার ফলে প্রকৃতির নিয়মকে উপেক্ষা করে ফিরতে হলো। কান্না ভাব নিয়ে আরমান খানের উদ্দেশ্য করে বলে ফেললেন জাবেদ।
বাহ বাবা, অস্কার পাবার যোগ্য তুমি। আচ্ছা, বলেই ফেলো কি সে অধিক প্রয়োজনীয় কথা যেটা জানানোর জন্য প্রকৃতির নিয়মকে উপেক্ষা করে জানাতে আসতে হলো? হয়তো প্রচন্ড রেগে আছো আমার উপর, যার ফলে এভাবে কথা বলছো। আমিও যে এমনটা চাইনি, কিন্তু না চাইতেও যে ঘটে গেল। আরমান খানের কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলে উঠল সে। এমনটা করতে চাওনি, তবে কিভাবে হলো আর কেন হলো বলো বাবা? গাড়ি অ্যাক্সিডেন্ট হলো কিভাবে, আর উধাওই বা হলো কিভাবে? সেদিন তোমাকে বাসায় রেখে তোমার আম্মুকে সাথে নিয়ে গাড়িতে করে একটু জরুরি কাজের জন্য বেরিয়েছিলাম। পথিমধ্যেই নির্জনতা বিরাজমান একটি ভয়ানক রাস্তায় আচমকাই আমাদের গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়ির সামনে থাকাতেই বিস্ময় হওয়ার পালা। গাড়ির সামনে উদয় হয়েছে এক টিনার। রাস্তাটা এতই নির্জন ছিল যে ওই রাস্তায় দ্বিতীয় কোনো যানবাহন চোখে পড়েনি। কিছু না বলেই সে গাড়ির দিকে হাত বাড়িয়ে ধোঁয়া জাতীয় কিছু স্প্রে করে দিল। হয়তো ধোঁয়াগুলো পেট্রোলের মতো ছিল। গাড়ির দরজা খুলে বের হতে বহু চেষ্টা করছিলাম, কিন্তু পেরে উঠিনি। গাড়ির সমস্ত কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল টিনার, যার ফলে গাড়ির দরজা কোনো মতেই খুলছিল না। হঠাৎ ডান হাতের বুড়ো আঙ্গুল এবং সাদা আঙ্গুলের মধ্যস্থানে এক ফুলকি আগুন সৃষ্টি করলো এবং দ্রুত গতিতে গাড়ির দিকে ছুঁড়ে মারলো। আগুনের ফুলকিটা গাড়ির গা স্পর্শ করতে পুড়ে যায় সম্পূর্ণ গাড়ি। আগুনে জ্বলে পরপারে পাড়ি জমালাম আমি এবং তোমার মা। আরমান খানের কথা শেষ হতেই পুনরায় প্রশ্ন করল, কে এই টিনার, আর তোমাদের কেন মেরে ফেলল সে? সে অনেক লম্বা ঘটনা, তবে সংক্ষিপ্ত রূপে কিছু কথা বলি। অসীম ক্ষমতার জন্য পাগলপাড়া হয়ে উঠেছিল টিনার। তার উপর মিশন চলছিল আমাদের। এক পর্যায়ে তার ক্ষমতার উৎস ব্লাড বুকটি নিয়েই নেই। বহু চেষ্টা করেছিল আমাদের কাছ থেকে ব্লাড বুকটি ছিনিয়ে নেওয়ার জন্য, কিন্তু সফল হয়ে ওঠেনি একটি বারের জন্য, যার ফলে তোমার মা এবং আমাকে মেরে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছিল। এক পর্যায়ে সেদিন আমাদের উপর আক্রমণ করে এবং সেবার তার প্রচেষ্টা ব্যর্থ হয়নি। সেটা জানানোর জন্য উপস্থিত হয়েছি। প্রকৃতির নিয়ম উপেক্ষা করে সেটিই এখনো জানানো হলো না। আমার হাতে অধিক সময় নেই। হ্যাঁ বলো, কি বলার জন্য এসেছো? অতি শীঘ্রই বড়সড় একটি ঝড় আসতে চলেছে এমএসএফ এর প্রতি। যদিও বা এটিকে প্রতিহত করা সম্ভব, কিন্তু এটি যদি সঠিক সময়ে প্রতিহত করা না যায় তবে এমএসএফ কে লণ্ডভণ্ড করে দিতে সক্ষম। আগত ঝড়ের কবল থেকে এমএসএফ কে বাঁচিয়ে নিজের সাহসিকতার পরিচয় দাও। তোমার সময় এসে গেছে এমএসএফ কে রক্ষা করার সময়। রুখে দাও ঝড়ের প্রকোপ আর সুরক্ষা দাও এমএসএফ এর সকল এজেন্টদের। তবে মনে রেখো, জীবন যুদ্ধে প্রথম ধাপে পা ফেলেছ। এখান থেকেই শুরু হবে তোমার জীবনের সকল রহস্যময় অ্যাডভেঞ্চার। নিজের বুদ্ধিকে কাজে লাগাবে সর্বক্ষণ। আরমান খানের বলা একটি কথা সর্বক্ষণ মনে রাখবে, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, বুদ্ধির মার হচ্ছে সবচেয়ে বড় মার। তাই মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে প্রতিটি আঘাত এবং পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জাবেদ বুঝতে পারল তার বাবা আরমান খানের যাবার সময় এসে গেছে। এমনিতেই তিনি প্রকৃতির নিয়ম ভেঙে এখানে এসেছেন। যদি অধিক পরিমাণে নিয়ম ভাঙার চেষ্টা করে তবে হয়তো নতুন কোনো সমস্যার সৃষ্টি হবে। প্রকৃতি সকলের অনুকূল। জ্ঞানী লোকদের পরিচয় দিয়ে বলে উঠল, এখনই কি চলে যাবে? আর কখনো কি দেখা হবে, নাকি এটাই হবে আমাদের শেষ দেখার যাত্রা? প্রশ্নটি অত্যাধিক পরিমাণের ভালো লেগেছে আমার। জ্ঞানী লোকেদের মতো কথা এটি। আশা করি প্রতিটি পদক্ষেপ গ্রহণের সফল হবে। তোমার প্রতি আমার পক্ষ থেকে দোয়া রইল। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে তোমার কাছে দেওয়া লকেটটি সাবধানে রাখিও। এক সময় বড় উপকারে আসবে এটি। হ্যাঁ, এটাই হয়তো আমাদের শেষ দেখা। প্রকৃতির নিয়ম একবার কিছু সময়ের জন্য ভঙ্গ করা যায়, তবে বারবার নয়। আর প্রকৃতির নিয়ম ভঙ্গ করলে তার ফল ভোগ করতে হয় অবশ্যই। কথাটি বলতে বলতে নিঃস্ব হয়ে গেল জাবেদের পিতা আরমান খান। বালুকণা চারদিকে ছড়িয়ে গেল তৎক্ষণাৎ। পুনরায় দেখা আর মিলল না তার। জাবেদকে পুনরায় কোনো কথা বলার সুযোগ না দিয়েই নিঃস্ব হয়ে গেল। জাবেদ তাকে আর খোঁজ চালাবার প্রচেষ্টাও করল না। সে প্রকৃতির নিয়ম সম্পর্কে বেশ অবগত। সে ভালো করেই জানে প্রকৃতির নিয়ম ভেঙে যেহেতু তার বাবা এসেছেন, তবে তার অস্তিত্ব খুঁজে পাওয়া আর সম্ভব নয়। হঠাৎ করে আচমকাই সমস্ত মরুভূমি ঝংকার দিয়ে কেঁপে উঠল। মহাকাশ থেকে কোনো উল্কাপিণ্ড মাটিতে আছড়ে পড়লে যেরূপভাবে কেঁপে ওঠে,
হয়তো তার চেয়েও দ্বিগুণভাবে কেঁপে উঠছে মরুভূমি। কাঁপানোর কারণ খুঁজতে সামনের দিকে তাকালো জাবেদ। অবাক না হয়ে আর পারল না সে। মরুভূমির বালিগুলো দেবে যাচ্ছে নিচের দিকে, যেন নিচের দিকটা ফাঁকা, আর তা অতি দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে ভূমিধস। সামনে বিস্তৃত অংশ নিয়ে প্রতি মুহূর্তেই নিচের দিকে দেবে যাচ্ছে মরুভূমি। কি হচ্ছে এসব, আর কেনই বা হচ্ছে এসব, তা কিছুতেই বুঝতে পারছে না সে। 1000% ভূমি মুহূর্তেই ফাঁকা বালুকণার মতো নিচের দিকে দেবে যাচ্ছে, আর বিলীন হয়ে যাচ্ছে ভূমি। ফাঁকা বালুকণা দেবে যেতেই নিচের থেকে সোনালি ও লালের সংমিশ্রণ রঙের আলোর আভা ফুটে উঠেছে। ভূমিধস দ্রুত গতিতে তেড়ে আসছে জাবেদের দিকে। বাঁচার জন্য স্বর্ণালঙ্কার দিয়ে তৈরি সিংহাসন থেকে উঠে পালাতে চাইল, কিন্তু অবাক করার কাণ্ড, পুনরায় তার ইন্দ্রিয় শক্তিগুলো হারিয়ে ফেলেছে। চুল পরিমাণ নড়ার শক্তি পাচ্ছে না, হাত পা অসাড় হয়ে গেছে, যেন সে কোনো শক্তিহীন মানব। আমরা সচরাচর প্যারালাইজডের সাথে পরিচিত। জাবেদ নিজেকে প্যারালাইজডের রোগী ভেবে চলেছে, বরাবর মস্তিষ্কে চাপ প্রয়োগ করে চলেছে ইন্দ্রিয় শক্তি সচল হওয়ার জন্য, কিন্তু ফলাফল শূন্য বলাই চলে। সোনালি ও রক্তিম লাল রঙের সংমিশ্রণ ভেসে আসা আলোর আভাগুলো কোনো সাধারণ কিছু নয়, বরং সেগুলো লাভা। ভূমিধস ঘটে বালুকণা দেবে যাচ্ছে নিচের দিকে, অপর দিকে ঠেলে উপরে উঠে আসছে লাভা। হাত পা নাড়াচড়া করবার বহু চেষ্টা করলো জাবেদ, কিন্তু ডান হাতের দুটি আঙুল ব্যতীত আর কিছু নাড়াবার সক্ষমতা তার এখন নেই। কেবল মূর্তি নিয়ে স্বর্ণালঙ্কার দিয়ে খোদাইকৃত সিংহাসনে বসে আছে সে। ডান হাতের আঙুল দুটির উপর দৃষ্টি রাখতেই কিছুটা চমকিত হয়। আঙুলের নিচে একটি লাল বোতাম দেখা যাচ্ছে, যদিও বা এই লাল বোতামের অস্তিত্ব একটু আগে দেখা যায়নি। বেশি কিছু না ভেবে লাল বোতামটিতে একটি আঙুল দিয়ে চাপ প্রয়োগ করলো। লাল বোতামটিতে চাপ প্রয়োগ করা মাত্রই স্বর্ণালঙ্কার দিয়ে বাধাই করা সিংহাসনটি কাঁপতে আরম্ভ করলো। সিংহাসনে কাঁপুনি দেখে থমকে গেল জাবেদ। কাঁপতে কাঁপতে সিংহাসন একাকী ভাবে বাঘের মতো বড় বড় লাফ দিয়ে এগিয়ে চলেছে লাভার দিকে। এ দেখে চিৎকার দিয়ে উঠল সে। যতই সামনের দিকে অগ্রসর হচ্ছে স্বর্ণালঙ্কার দিয়ে বাধাই করা সিংহাসন, এ দেখে চিৎকার দিয়ে উঠল সে। যতই সামনের দিকে অগ্রসর হচ্ছে স্বর্ণালঙ্কার দিয়ে বাধাই করা সিংহাসন, ততই লাভার উৎপাত অনুভব করছে জাবেদ। লাভা খুব নিকটে, তার নিজের মৃত্যু খুব কাছ থেকেই অনুভব করতে পারছে সে। নিজ মৃত্যু কল্পনা করে চোখ বুজে রইল। লাভা হতে 100 মিটারেরও কম দূরত্ব আছে কেবল। মিটার 25 দূরত্বের কাছাকাছি সিংহাসন আসতেই হঠাৎ করেই আকাশচুম্বী একটি লাফ দিল সিংহাসন। সিংহাসনে এরূপ আচমকা লাফ দেওয়ার কাণ্ডে হতভম্ব হয়ে যায় জাবেদ। একটি জড়বস্তু কিভাবে জীবিত প্রাণীর ন্যায় নাড়াচাড়া করছে ভেবে পায় না তিনি। আকাশচুম্বী লাফ দিয়ে সিংহাসন পতিত হতে লাগলো লাভার গহীনে। এরকম দৃশ্য দেখতে তিনি প্রস্তুত নন, যার ফলে চোখ দুটি বন্ধ করে মৃদু স্বরে চিৎকার দিয়ে উঠল কেবল। হয়তো মারা যাচ্ছে সে, কিন্তু এভাবে মৃত্যুর কোনো হেতু খুঁজে পাচ্ছে না। সেই সাথে তার বাবা আরমান খানের বলা কথাগুলো নিয়ে ভাবতে লাগলো। আরমান খান বলেছিল তার জীবনযুদ্ধ শুরু এখন থেকেই, তাই বলে কি এটাই সেই জীবনযুদ্ধ? কিন্তু তা তো হবার নয়। জীবনযুদ্ধে প্রয়োজন শত্রু আক্রমণ ও মোকাবেলা, কিন্তু এখন তো কোনোটাই ঘটছে না। এরকম হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। মৃত্যুর আক্ষেপ করে তার প্রিয়সী ও তার আগত সন্তানের মা নাদিয়ার কথা ভেবে ঠোঁটের কোণে হাসিটুকু অনুভব করতে লাগলো। হয়তো এটাই হবে শ্রেষ্ঠ মৃত্যু। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু তেমন উত্তাপ অনুভব হলো না আর। টিপ্পি টিপ্পি করে চোখ খুলে ফেলল।
চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করে সে। বেশ অবাক হলো। এবার বুঝে গেল তার বাবা কেন বলেছিল প্রকৃতির নিয়ম উপেক্ষা করে কাজটি করেছেন। তার মনে হলো তার দেহ থেকে আত্মাকে কোনো এক স্থানে নিয়ে যাওয়া হয়েছিল, যার ফলে হাতে চিমটি কাটার পরেও তিনি ব্যথা অনুভব করেছে। এই রহস্যের সমাধান এখানে হয়ে গেল। তবে এখন আর এই রহস্যর পেছনে ছোটার সময় নেই। নতুন রহস্য সামনে এসে হাজির হয়েছে। এখন কেবল সেদিকেই ফোকাস করতে হবে। চারদিকে ধ্যান দিলে কোন ক্লু ছুটে যাবে, যার ফলে উদ্দেশ্য সফল করা সম্ভব হবে না। ডান হাতে কিছু একটা অনুভব হচ্ছে। ড্রিম লাইটের মৃদু আলোতে আলোকিত হয়ে আছে সম্পূর্ণ রুম। হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো সে। ড্রিম লাইটের মৃদু আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে হাতে একটি লকেট রয়েছে। পুরনো স্মৃতিচারণ করতেই খুঁজে পেল এটি কিসের লকেট। আরমান খানের দেওয়া লকেটটি তার হাতে রয়েছে এখন। উক্ত আলোতে হাতে থাকা বস্তুটি স্পষ্ট দেখতে পাচ্ছে। আরমান খানের দেওয়া লকেটটি তার হাতে। হাতের লকেটটির ডিজাইনিং বেশ ভিন্ন ধরনের। এরকমের দ্বিতীয় আরেকটি লকেট আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে বেশ সংকুচিত আছেন। অবশ্য এটি নিয়ে এখন তার ভাববার সময় নেই। তবে লকেটটির আকার তলোয়ারের মতো, লম্বা চওড়াতে ছোট, তবে ছোট তলোয়ার বলা বাহুল্য। লকেটটি ছুরির মতো আকৃতি হলেও যখন তা দোপাটে ভাগ করে খোলা হয় তখন ভেতর থেকে গোলাকারের একটি প্লেট ভেসে ওঠে। উক্ত প্লেটের মধ্যে তাদের তিনজনের ছবি খুব সুন্দরভাবে খোদাই করে রাখা হয়েছে। বেশি কিছু না ভেবে লকেটটি গলায় পরিধান করে নিল। অতঃপর রুমে থাকা ঘড়িটির দিকে দৃষ্টি রাখল। সবে মাত্র 2:07। তবে সেকেন্ডের কাঁটাটি প্রতি সেকেন্ডে তার স্থান পরিবর্তন করে চলেছে। বিছানাকে বিসর্জন দিয়ে উঠে গেল সে। ঘুম ঘুম টলমলে চোখে কোনো রকম হাতড়ে ওয়াশরুমে প্রবেশ করলো। কল ছেড়ে চোখ মুখে পানির ঝাপটা দিতে লাগলো। বেশ কিছু সময় এভাবে অতিবাহিত হয়ে গেল। অতঃপর ওয়াশরুম ত্যাগ করে তোয়ালে দিয়ে হাত মুখ মুছে নিল। বেশ কিছুক্ষণ যাবৎ নীরব মনে কিছু ভেবে চলেছে। হুট করে টেবিলের সাথে থাকা চেয়ারটি টান দিয়ে তাতে বসে গেল। চেয়ারে বসে টেবিলের উপর থেকে একটি খাতা হাতে তুলে নিল এবং অপর হাতে কলম। একাধারে কিছু লিখেই চলেছে খাতার পৃষ্ঠায়। অতঃপর এক পর্যায়ে লেখা শেষ হতে কলমটি পুরনো স্থানে রেখে দেয় এবং খাতা হতে পৃষ্ঠাটি ছিঁড়ে নাদিয়ার বালিশের কাছে রেখে দেয়। দ্রুত পায়ে হেঁটে আলমারির সামনে উপস্থিত হলো। একটি পোশাক বের করে দ্রুত পরিধান করে নিল। অতঃপর নাদিয়ার কপালে একটি চুম্বন করে দ্রুত রুম ত্যাগ করল। তাকে যে এখন ছুটতে হবে রহস্যের কিনারা করতে। তাকে যে উদ্ঘাটন করতে হবে আগত আক্রমণের। বাঁচাতে হবে MSFকে। ধীর পায়ে বাড়ি ত্যাগ করে রাস্তায় এসে উপস্থিত হলো। দ্রুত পায়ে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলো সে। হাতে থাকা ঘড়িটি উপর দিকে তুলে নিল। ডান হাত বাড়িয়ে ঘড়ির দুপাশে বোতামগুলোর মধ্যে একটিতে চাপ প্রয়োগ করল। তৎক্ষণাৎ ঘড়ির স্ক্রিনে ইংরেজি বাক্যে একটি লেখা ভেসে উঠল, ডু ইউ ওয়ান্ট টু সেন্ড সিঙ্গেল। উক্ত লেখাটির নিচে দুইটি অপশন দেখা যাচ্ছে, ইয়েস অর নো। বেশি কিছু না ভেবে ইয়েস অপশনটিতে চাপ প্রয়োগ করল। সাথে সাথে মৃদু শব্দে টিট 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 আওয়াজ ভেসে আসছে। তবে তা অতি সূক্ষ্ম আওয়াজ। তীক্ষ্ণভাবে শ্রবণ না করলে বোঝার উপায় নেই। কিছু একটি শব্দ হচ্ছে। দ্রুত হেঁটে চলেছে সে, তবে ক্লান্ত পথিকের মতো। ইদানিং তার শরীরে বেশ দুর্বলতা অনুভব হয়। ইতিমধ্যেই কয়েকজন ডাক্তারের শরণাপন্ন হয়েছে। সেই সুবাদে কিছু বাড়ি আর বেশ কিছু ঔষধের উপদেশ পেয়েছে, কিন্তু এতে কোনো উপকার পায়নি সে। পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পেয়েছে আরো দুর্বলতা। একের পর এক পা ফেলে চলেছে সামনের দিকে। উদ্দেশ্য খেলার মাঠ। মাথার উপর একটু ডান দিকে হেলে কিরণ দিয়ে চলেছে চন্দ্রমামা। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো দিব্যি জ্বলছে। তবুও চন্দ্রমামার আলোর প্রভাব
বিস্তার ঘটাচ্ছে স্পষ্টভাবে। হিমশীতল পরিবেশ, নিশি ঝুমছে গাছের পাতায় পাতায়, টুপটুপ শব্দ তুলে পতিত হচ্ছে মাটিতে। এ যেন এক ভিন্ন ধরনের মাদলের সুর। শুনশান নীরবতা, বিরাজমান পরিবেশ। রাস্তায় কোনো জনমানবের অস্তিত্ব নেই। দূর থেকে দু একটি কুকুরের চাপা আর্তনাদের হাঁক ভেসে আসছে। নেই লোকজনের কোনো কোলাহল, নেই জঞ্জাটের অধিকতর শব্দদূষণের আওয়াজ। একদিক থেকে বলা যায় এই পরিবেশটি শব্দদূষণ মুক্ত পরিবেশ। ঘড়িতে থাকা সংখ্যাগুলো একের পর এক বদল হয়ে চলেছে প্রতি মুহূর্তে। ঘড়িটির ডান দিকে সর্বশেষে সংখ্যাটি প্রতি 9টি সংখ্যা পর পর পুনরায় ভেসে উঠছে উক্ত সংখ্যাটি। আবার উক্ত সংখ্যাটি শূন্য হতে বদলে যাচ্ছে তার পাশের সংখ্যাটি। উক্ত সংখ্যাটা 5 পেরিয়ে 6 পা না রাখতেই তার পাশের সংখ্যাটা বদল করে দিচ্ছে। উক্ত সংখ্যাটি 9 হতেই বদলে যাচ্ছে তার পাশের সংখ্যাটি। এভাবে চলছে ঘড়ি। এ যে ঘড়ির এক অদ্ভুত নিয়ম। থমথমে ভৌতিকতা মুখরিত পরিবেশ। মৃদু হাওয়া বয়ে যাচ্ছে। কেবল জাবেদের পায়ের ঠকঠক আওয়াজটি শোনা যাচ্ছে কানে। এভাবে কিছু সময় হাঁটতে হাঁটতে একটি খোলা ময়দানের কাছে এসে উপস্থিত হলো সে। দূর আকাশের নীল ও সাদা রঙের প্রতি ক্ষণে ক্ষণে সংমিশ্রণ ঘটে একটি আলো ধেয়ে আসছে তার দিকে। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে সে। কয়েক মুহূর্ত পেরিয়ে যেতেই তার নিকটবর্তী এরিয়ার মাঝে এসে উপস্থিত হলো আলোটি। আর তা দেখে ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে রয়েছে। ধীরে ধীরে খোলা ময়দানের অবতরণ করলেন একটি আলোকিত আকাশযান। আকাশযানটির চারদিকে গোল করে সুন্দরভাবে লেখা রয়েছে MSF। সেই সাথে তেজস্ক্রিয় আলো ছেয়ে আসে চারদিকে। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই আকাশযানটির দরজা খুলে বেরিয়ে এলো এক সাদা ত্বকের মানব। উচ্চতায় কম করে হলেও 7 ফিট হবে। দেখতে কিছুটা আমেরিকান গোত্রের মতো হলেও জন্ম এবং বসবাস ইংল্যান্ডে। নাম তার নিক্সান। আকাশযান হতে ভূমিতে পা রাখলেন তিনি। ধীর পায়ে হেঁটে অগ্রসর হয়ে চলেছে জাবেদের দিকে। অপর দিকে জাবেদ নিজেও তার দিকে হেঁটে অগ্রসর হচ্ছে। এক পর্যায়ে দুজন দুজনার মুখোমুখি হয়ে দাঁড়ালো। আকাশযানে আসা ব্যক্তি নিক্সান জাবেদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিলেন করমর্দন করার জন্য। জাবেদ নিজেও হাতটি বাড়িয়ে করমর্দন করল তার সাথে। জাবেদকে উদ্দেশ্য করে আগত ব্যক্তি নিক্সান বলে উঠলেন, কথা বলার সময় নেই, দ্রুত চলুন। তারা দেখিয়ে বলল জাবেদ। জাবেদের তারা দেখে নিক্সান আগ বাড়িয়ে দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। পিছন দিকে ঘুরে চুপচাপ আকাশযানের দিকে হেঁটে অগ্রসর হতে লাগলেন। পেছন থেকে তাকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে চলেছেন জাবেদ। কিছু সময় হাঁটতেই তারা আকাশযানের সামনে এসে উপস্থিত হলো। নিক্সান পেছন দিকে তাকিয়ে জাবেদের অবস্থান বোঝার চেষ্টা করছিলেন, কিন্তু জাবেদ সেদিকে না দিয়ে হনহন করে আকাশযানের ভেতরে প্রবেশ করল। আগত নিক্সান নিজেও মন খারাপ করে ভেতরে প্রবেশ করলেন। দুজন ভেতরে প্রবেশ করতে আকাশযানের দরজাটি আপনা আপনি ভাবে বন্ধ হয়ে গেল। চালকের আসন গ্রহণ করলেন নিক্সান। তার পাশের আসন গ্রহণ করেছে জাবেদ। ইঞ্জিন চালু করে আকাশপথে উড়াল দিয়ে দিলেন নিক্সান। আলোর গতিতে সামনের দিকে ছুটে চলেছে আকাশযান নামক যন্ত্রটি। প্রথম থেকেই বেশ চুপচাপ হয়ে আছে জাবেদ, আর তা দেখে নিক্সান সাহেবের মন না মানলেও কোনো প্রশ্ন করেনি তিনি। ভালোভাবে জানেন এই মুহূর্তে কোনো কিছু ভেবে চলেছে জাবেদ। আকাশপথে কিছু সময় উড়াল দিতেই আকাশযান যন্ত্রটি পৌঁছে গেল MSF হেডকোয়ার্টার দ্বীপে। দ্বীপটিকে একটি ভয়ঙ্কর দ্বীপ বলা যায়। একটু এদিক
সেদিক হলেও মৃত্যু নির্ধারিত। তবে অবাক করা কাণ্ড হলো দ্বীপটির মধ্যস্থানে কিছু জায়গা কোনো গাছপালা নেই, কেবল মরুভূমির ন্যায় হয়ে আছে। চাঁদের আলোতে বালুকণাগুলো চিকচিক করে মুক্তার মতো জ্বলজ্বল করছে। দ্বীপের উক্ত মধ্যস্থানে অবতরণ করল আকাশযানটি। বালুকণা না ছুঁয়ে শূন্যে ভাসিয়ে রয়েছে যন্ত্রটি। আকাশযান যন্ত্রটির ভেতর থেকে একটি বাটন প্রেস করলেন নিক্সন। তৎক্ষণাৎ একটি তেজস্ক্রিয় সবুজ রশ্মি এসে আছড়ে পড়ল আকাশযানের উপর থেকে নিচ পর্যন্ত রশ্মিটি এসে আপনা আপনি ভাবে রশ্মিটি অদৃশ্য হয়ে গেল। এ দেখে কিছুটা বিচলিত হলো জাবেদ। সবুজ রশ্মিটি অদৃশ্য হয়ে যেতেই কিছু সময় অতিবাহিত হবার পর নিচ থেকে বালুকণা একদিকে চলে গেল। বেরিয়ে এলো একটি সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথ দিয়ে আকাশযান নিয়ে প্রবেশ করলেন নিক্সন। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কেবল আকাশযানের চারদিকে আলোতে আলোকিত হয়ে আছে। আচমকাই সুড়ঙ্গ পথের মুখটি আগের মতো বন্ধ হয়ে গেল। দেখে বোঝার উপায় নেই এখানে সুড়ঙ্গপথ রয়েছে। একটি প্রজাতি উড়ে এসে বালুকণার মধ্যে বসতেই এক ঝলকে মধ্যে বিদ্যুৎ রশ্মি এসে পুড়ে ছাই করে দিল। তবে সেটি সকলের অগোচরে রয়ে গেল। পুনরায় নিক্সন একটি বাটন প্রেস করতে সুড়ঙ্গ পথ হাজারো সূক্ষ্ম লেজার রশ্মি জ্বলে উঠল। লেজার রশ্মি এতটাই তেজস্ক্রিয় যার ফলে চারদিক আলোকিত হয়ে যাচ্ছে। এটি দেখেও কিছুটা অবাক হলো জাবেদ। তবে তার চেহারা গম্ভীর ভাব এখনো ফুটে রয়েছে। আকাশযানটি সামনের দিকে এগিয়ে চলেছে। জাবেদের চেহারায় গম্ভীর ভাব দেখে এবার আর চুপ না থেকে বলে উঠল নিক্সন, কি হয়েছে জাবেদ? এত কি ভেবে চলছো তুমি? সেই কখন থেকে লক্ষ্য করছি তোমার চেহারার হাসির রেখা নেই। কি নিয়ে এত চিন্তিত তুমি? ঝড় আসতে চলেছে, কিভাবে সেই ঝড়কে মোকাবেলা করবো তা নিয়ে চিন্তিত। তোমার কি একটু মনে হচ্ছে না বেশি বেশি বলছো? আচ্ছা বাবা, আমি দুঃখিত। কথাটি আবার বলো, বুঝিনি কি বলেছিলে? এমএসএফ এর প্রতি বিশাল ঝড় আসতে চলেছে। ঝড়ের প্রকোপে হয়তো লন্ডভন্ড করে দিতে পারে সব, যদি না সঠিক সময়টা মোকাবেলা অথবা রুখে দেয়া যায়। তোমার কথার আগামাথা কিছুই বুঝলাম না আমি। একটু বিস্তারিত বলবে কি? বলো নিক্সন। এমএসএফ এর নতুন শত্রু জুটেছে। এবার এই নতুন শত্রুটি এমএসএফ এর নাম ধূলিসাৎ করে দিতে উঠে পড়ে লেগেছে। তবে আমি শিওর শত্রু এবার এমএসএফ এর ভেতর থেকে আক্রমণ করবে। তা দেখে হাসতে হাসতে বলতে লাগলেন নিক্সন, এ কথা শুনে বড় হাসি পেল জাবেদ। এ ধরনের আজগুবি খবর কোথা হতে জানতে পাও তুমি? সেটাই বুঝতে পারছি না আমি। চেহারায় গম্ভীর ভাব ফুটিয়ে বলতে লাগলো জাবেদ, আপনি হাসছেন কেন? আমি তো এখানে হাসার কোনো কারণ দেখতে পাচ্ছি না। হাসবো না তো কি করব? আজকাল তুমি যা শোনাচ্ছ তাতে হাসি পাবারই কথা। এমএসএফ এর সিকিউরিটি সম্পর্কে ধারণা আছে তোমার? এতটা সিকিউরিটি দেওয়া আছে যে এমএসএফ যা শত্রুরা কখনো ভাবতেও পারবে না। আচ্ছা, কি এমন সিকিউরিটি হয়েছে বলুন তো আমাকে? এই যে সামনে লেজার রশ্মিগুলো দেখতে পারছো, এগুলো কোনো সাধারণ রশ্মি নয়। এগুলোতে রয়েছে হাই ইলেকট্রনিক পাওয়ার, যা মানবদেহের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গের মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে যদি এর সংস্পর্শে কেউ চলে আসে। ঠোঁটের কোণে রহস্যময় হাসির রেখা ফুটিয়ে বলে উঠল জাবেদ, আচ্ছা, আরমান খানের সর্বশ্রেষ্ঠ কথাটা কি ছিল তা মনে আছে কি? মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে বললেন তিনি, হ্যাঁ, কি যেন ছিল, মাথায় আছে না এখন। শত্রুর মোকাবেলা করতে বুক পেতে দিয়ে করা যায়, কিন্তু শত্রুর সাথে হাত মিলিয়ে অথবা শত্রুর বন্ধু হবার নাটক করে পেছন থেকে ধোঁকা তথা আক্রমণ করলে তা মোকাবেলা করা বড়ই কঠিন ব্যাপার। হ্যাঁ মানলাম, কিন্তু শত্রুটি কে আর কেই বা শত্রুর সাথে হাত মিলিয়ে
MSF এর কে ধোকা দিতে। এবার কিছুটা চওড়া ও রাগে ভাব নিয়ে বলতে লাগলো জাবেদ। এখন সেটাই খুঁজে বের করতে হবে এবং গর্ত খুঁড়ে টেনে বের করে আনতে হবে তাকে। আর একটা কথা মাথায় রাখবেন, একটা ঘরে ডাকাতি হবার পেছনে ওই ঘরের লোকেদেরই অবদান থাকে। রাগচটা ভাবে জাবেদের কথা বলার ধরন দেখে পুনরায় কোনো কথা বলার সাহস করল না নিক্সন সাহেব। চেহারায় রাগী ভাব ফুটিয়ে আকাশযানের বাহিরে তাকিয়ে আছে জাবেদ। কেবল তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খেয়ে চলেছে আর প্রার্থনা করছে সৃষ্টিকর্তার কাছে MMS এ কোনো রকম অঘটন যাতে এই মুহূর্তে না ঘটে এবং শত্রুর পক্ষে আক্রমণ কেমন হবে তা নিয়ে ভাবনা। অদূরে একটি ফাঁকা মাঠ দেখা যাচ্ছে। বেশ বিস্তৃত স্থান নিয়ে একটি গোল এরিয়াকে দেওয়াল দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে এবং উচ্চতায় প্রায় 1000 ফিট উপরে ছাউনি দেওয়া হয়েছে। স্থানটি রং বেরঙের লাইট দিয়ে অবর্তিত, তবে গোল এরিয়াটির ব্যাস কম নয়। 1000 মিটার বিস্তৃত স্থান নিয়ে তৈরি করা হয়েছে মহাকাশযান স্টেশন। দূর থেকে বেশ কিছু আকাশযান নজরে আসছে জাবেদের। টানেলের মুখে এসে থেমে গেল আকাশযান। পুনরায় নিক্সন একটি বাটন প্রেস করলো। তৎক্ষণাৎ পুনরায় একটি সবুজ রশ্মি এসে আকাশযানের উপর আছড়ে পড়ল। উপর থেকে নিচ পর্যন্ত সবুজ রশ্মিটি আসতে আচমকা অদৃশ্য হয়ে গেল রশ্মিটি। টানেলের মুখ থেকে তৎক্ষণাৎ পাতলা আবরণের একটি কাঁচ সরে গেল দুদিকে। এতটাই সূক্ষ্ম কাজ যা সজাগ এবং তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকালে বোঝার উপায় নেই। টানেলের মুখ পেরিয়ে আকাশযান স্টেশনে প্রবেশ করলেন তারা। অতঃপর স্টেশনের একটি সুন্দর স্থান খুঁজে নিয়ে মেঝেতে অবতরণ করল আকাশযান। কিছু সময় অতিবাহিত হতেই আকাশযানের দরজাটি খুলে গেল। দরজা খুলে যেতেই সিঁড়ি দিয়ে হেঁটে স্টেশনের মেঝেতে প্রথম পা রাখল জাবেদ। তার কিছুক্ষণ পরেই আকাশযান হতে বেরিয়ে পা রাখল নিক্সন। অতি উচ্চমানের টাইলস ব্যবহার করা হয়েছে মেঝেতে, তবে অবাক করার বিষয় হলো টাইলসগুলো পানির মতো স্বচ্ছ এবং নিচ থেকে রং বেরঙের আলো বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তা মেঝে পর্যন্তই সীমাবদ্ধ। হয়তো আলোটির প্রতিফলন ঘটে নিচে চলে যাচ্ছে অথবা ভিন্ন কারণ। এ নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ দেখল না জাবেদ, তাই সামনের দিকে হাঁটতে লাগলো। তবে তার পাশে হেঁটে চলেছে নিক্সন। কিছু দূর অগ্রসর হতেই টানেলের মতো দেখতে দুদিকে দুটো রাস্তা দেখা যাচ্ছে, একটি বাম দিকে অপরটি ডান দিকে। বাম দিকের রাস্তাটি অনেক বড় দেখা যাচ্ছে, তবে ডান দিকের রাস্তাটি রহস্যজনক ভাবে একটি দেওয়ালের কাছে এসে স্থগিত হয়ে গেছে। বেশি কিছু না ভেবে জাবেদ বাম দিকে প্রসারিত রাস্তাটির কিনার ধরে হাঁটতে চাইল, কিন্তু পেছন থেকে টেনে ধরে চলায় বাধা সৃষ্টি করলেন নিক্সন। চোখের ইশারায় প্রশ্ন করল তাকে থামবার কারণ। কিছু না বলে ইশারায় অনুসরণ করতে বলল নিক্সন। ডান দিকে বাধা পাওয়া রাস্তাটি দিয়ে এগিয়ে চললেন তিনি। তা দেখে ভ্রু কুঁচকে তাকালো জাবেদ, তবে কিছু না বলে তার পিছু পিছু এগিয়ে চলল। রাস্তা শেষ করে বাধা পাওয়া দেওয়ালের সামনে এসে উপস্থিত হয়েছে দুজন। দেওয়ালের মধ্যস্থানে ডান হাত দিয়ে দেওয়ালে বেশ জোরে সোরে চাপ প্রয়োগ করলেন নিক্সন। গড়গড় একটি আওয়াজ হয়ে দেওয়ালটি একটি দরজার মতো মধ্যভাগ হতে দুভাগে বিভক্ত হয়ে গেল। এটি দেখে বেশ চমকিত হলো জাবেদ। হেঁটে হেঁটে ভিতরে প্রবেশ করলেন নিক্সন। তাকে অনুসরণ করে পিছু পিছু ভেতরে প্রবেশ করলো জাবেদ। অবাক করা বিষয় হলো দুজন ভেতরে প্রবেশ করতেই বিভক্ত হয়ে থাকা দেওয়াল দুটি একত্রে মিলিত হয়ে গেল। দেওয়াল দুটি একত্র মিলিত হয়ে যেতেই বেশ জমকালো আলো জ্বলে উঠল। আলোর ফলে আলোকিত হয়ে গেল চারদিক। একটু লক্ষ্য করতেই বুঝতে পারল জাবেদ তারা একটি চার দেওয়ালে আবদ্ধ একটি রুমের ভেতর আছেন। সামনের দেওয়ালের দিকে হেঁটে এগিয়ে গেলেন নিক্সন। তা দেখে তার পেছনে হাঁটতে লাগলো জাবেদ।
আবদ্ধ রুমটি দেখে বেশ অবাক হয়েছে জাবেদ। তবে তার কাছে রুমে থাকা সাদা পেন্টিং এর মাঝে খোদাই করা নকশাগুলো অধিক মনে ধরেছে। দেওয়ালের সামনে উপস্থিত হয়ে চাপা কণ্ঠে উচ্চারিত করে বলতে লাগলো নিক্সান। টানেল লিফট 2269 ওপেন। এটুকু বলেই 40 ফিট উচ্চতার দেওয়াল হতে 3 মিটার একটি জায়গা নিয়ে দুদিকে বিভক্ত হয়ে যায় দেওয়ালটি। রীতিমতো এবারও বেশ চমকিত হয়েছে জাবেদ। দেওয়ালটি দুদিকে বিভক্ত হতেই দেখা মিলল উচ্চমানের একটি লিফট। ভেতরে বেশ সুসজ্জিত করে রাখা হয়েছে আলো দিয়ে। লিফটটির চার দেওয়ালের মধ্যভাগেই রয়েছে MSF এর লোগো। লিফটের ভেতর প্রথম পা রাখলেন নিক্সান, তার পরপরই পা রাখলেন জাবেদ। এখানেও অবাক করা কাণ্ড। তারা দুজন লিফটের ভেতর প্রবেশ করতেই দরজাটি আপনা আপনিভাবে দুদিক থেকে মিলিয়ে আটকে যায়। দরজাগুলো অনেক সূক্ষ্মভাবে তৈরি হয়েছে, যার ফলে কোনোভাবেই বোঝার উপায় নেই এখানে একটি দরজা রয়েছে। দরজা আটকে যেতেই একটু শব্দ করে বলে উঠল নিক্সান। কম্পিউটার প্রোগ্রাম সাউন্ডে ভেসে এলো, কোড রিকগনাইজড। তা শুনে পুনরায় বলে উঠল নিক্সান। টানেল লিফট 2269 লক অ্যান্ড স্টার্ট দ্য জার্নি। পুনরায় প্রোগ্রাম সাউন্ডে ভেসে এলো, টানেল লিফট 2269 এর লকড অ্যান্ড নিউ রেডি ফর দ্য জার্নি। প্রোগ্রাম সাউন্ডে ভেসে আসা কথাটি শেষ হওয়া মাত্রই লিফটটি এক ঝাঁকুনি দিয়ে উঠল। প্রচণ্ড গতিতে উপরের দিকে উঠছে লিফট। লিফটের আনুমানিক গতি নিম্ন পর্যায়ে হলেও 233 কিলোমিটার পার আওয়ার হবে। কিন্তু অবাক করার বিষয় হলো এত গতিতে উপরে ওঠা সত্ত্বেও এক চুল পরিমাণ হলেও দুলে পড়ছে না কেউ। এটি নিয়ে বেশ অবাক হয়েছে জাবেদ। কয়েক সেকেন্ড আলোর গতিতে চলার পর আচমকা একটি ঝাঁকুনি খেয়ে থেমে গেল লিফট। তবে অবাক করার বিষয় হলো এত বড় একটি ঝাঁকুনিতেও এক চুল পরিমাণ নড়েনি কারো দেহ। নিজ ইচ্ছায় দাঁড়িয়ে থাকা স্থান হতে নড়তে চাইল জাবেদ, কিন্তু অবাক করার মতো বিষয় তার দেহকে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে এক চুল পরিমাণ নাড়াতে পারছে না। লিফট লকের মানে বুঝতে বাকি রইল না আর। লিফটটি থেমে যেতে একটু পর লিফটে থাকা স্পিকার হতে প্রোগ্রাম সাউন্ডে ভেসে এলো, নাও টানেল লিফট 2269 এর আনলকড। আনলকড কথা বলতেই লিফটের দরজাটি খুলে গেল। দ্রুত পায়ে লিফট ত্যাগ করে বাহিরে পা রাখলেন নিক্সান। নিক্সানের পিছু পিছু জাবেদ নিজেও লিফট থেকে বাহিরে বের হয়ে এলো। তবে এবার আর কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রাখেনি। পুনরায় একটি চারকোনা দেওয়াল আবদ্ধ রুমে এসে উপস্থিত হলেন দুজন। তবে এবারের রুমের দেওয়ালগুলো কেবল সাদা রঙের পেন্টিং করা। নিক্সান দ্রুত পায়ে হেঁটে সামনে থাকা দেওয়ালের কাছে চলে এলেন। পুনরায় হাত বাড়িয়ে দেওয়ালে একটু শক্তি দিয়ে চাপ প্রয়োগ করতেই দেওয়ালের মধ্যভাগ হতে দুদিকে বিভক্ত হয়ে দরজার সৃষ্টি হলো। দ্রুত পায়ে রুম ত্যাগ করে বাহিরে পা রাখলেন নিক্সান। তা দেখে জাবেদ নিজের হাঁটার গতি সামান্যতম বাড়িয়ে চলতে লাগলো নিক্সানের পাশাপাশি। ছোট চার দেওয়ালের রুম হতে বাহিরে পা রাখলেন পুনরায়। আপনা আপনি ভাবে বিভক্ত হয়ে যাওয়া দেওয়াল দুটি একে অপরের সাথে পারস্পরিকভাবে মিলিত হয়ে যায় দেখে কারোর বোঝার সাধ্য নেই এখানে গোপন সুড়ঙ্গ রয়েছে। বাহিরে পা রেখে চারদিকে তাকাতেই সবচেয়ে বড় অবাক হলো জাবেদ। তিনি এখন MSF এর বর্তমান প্রফেসর ডেভিডের রুমের করিডোরে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে কিছু বলতে চাইল জাবেদ, তবে ইশারায় থামিয়ে দিলেন নিক্সান। দ্রুত পা চালিয়ে রুমের দরজার কাছে এসে উপস্থিত হলেন দুজন। দরজার কাছে দাঁড়াতেই অবাক করা কাণ্ড ঘটে গেল তাদের সাথে। একটি সবুজ রশ্মি এসে আছড়ে পড়ল তাদের গায়ে। মাথা হতে পা পর্যন্ত নেমে এলো রশ্মিটি। জুতার কাছে রশ্মিটি এসে পুরনো নিয়মে অদৃশ্য হয়ে গেল। রশ্মিটি একটি টক করে আওয়াজ ভেসে এলো এবং দরজাটি এক টেলিভিশনের পর্দার মতো লেখা ভেসে এলো,
কাম ইন। দরজায় হালকাভাবে ধাক্কা দিতেই খুলে গেল দরজাটি। দ্রুত পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করলেন দুজন। তবে ভেতরে প্রবেশ করে চারদিকে তাকিয়ে কোথাও প্রফেসর ডেভিডকে না দেখতে পেয়ে হতাশ হয়ে গেল জাবেদ। তবে তিনি কোনোভাবে মেনে নিতে পারছে না এটি প্রফেসর ডেভিডের রুম। রুমের মধ্যে বিদ্যমান কেবল একটি টেবিল, যাকে ঘিরে বসানো আছে 4টি চেয়ার। এক কর্নারে রয়েছে 2টি বড় সোফা এবং মধ্যস্থানে রাখা আছে একটি টি টেবিল। হতাশাগ্রস্ত চেহারায় নিক্সনের দিকে জাবেদ তাকাতেই চোখের ইশারায় কিছু একটি বললেন তিনি। তবে এ ভাষা তার আয়ত্তে নেই, যার ফলে বুঝতে পারল না কি বলেছেন নিক্সন। রুমের ডান পাশের দেওয়ালে একটি ছবির ফ্রেম ঝোলানো আছে, যেখানে দুজন মানুষের ছবি একত্রে বিদ্যমান। বর্তমান প্রফেসর ডেভিড এবং MSF এর প্রতিষ্ঠাতা আরমান খান। খুব ঘনিষ্ঠভাবে দুজনের ছবিটি তোলা হয়েছে। ফ্রেমটির নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট বক্স দেখা যাচ্ছে, তবে সাধারণভাবে দেখে বোঝার কোনো কায়দা নেই। এটি একটি ফিঙ্গারপ্রিন্ট বক্স। ইশারায় জাবেদকে নিজের আঙুলের ছাপ দিতে বললেন নিক্সন। এরূপ কাণ্ডে বেশ বিচলিত হয়ে গেল জাবেদ, তবুও নিজের ডান হাতের বুড়ো আঙুলটি বক্সের উপর রাখল। তৎক্ষণাৎ এক টুকরো সবুজ রশ্মি বক্সটিকে আলোকিত করে ফেলল এবং একটি সবুজ রশ্মি আঙুলটির ডগা হতে গোড়া পর্যন্ত দেখে নিল। অতঃপর বক্সের সমস্ত সবুজ রশ্মি অদৃশ্য হয়ে পুনরায় সাদামাটা হয়ে গেল বক্সটি। আচমকাই সামনে থাকা দেওয়ালটি উচ্চতায় 7 ফিট এবং পাশে 3 ফিট 4 ইঞ্চি স্থান নিয়ে দুদিকে বিভক্ত হয়ে যায়। দেওয়ালটি দুদিকে বিভক্ত হতে ভিতরে উচ্চমান সম্পূর্ণ ডিজাইনের কাঠের তৈরি একটি দরজা দেখা মিলল তাদের। দরজায় থাকা হাতলটিতে হাত রেখে একটু চাপ প্রয়োগ করল জাবেদ। সাথে সাথে খুলে গেল দরজাটি। অতি সুন্দরভাবে সজ্জিত একটি রুমের দেখা মিলল তাদের। দ্রুত ভিতরে প্রবেশ করলেন দুজন। রুমের ভেতর বেশ সুগন্ধি ব্যবহার করা হয়েছে, যা তাদের নাকে ভেসে আসছে। চার দেওয়াল ঘেরাও করে বিভিন্ন লাইটের বন্দোবস্ত করা হয়েছে। রুমের এক কর্নারে অতি সজ্জিত 2টি সোফা রয়েছে এবং মধ্যখানে একটি সুন্দর টি টেবিল রয়েছে। রুমের অপর কর্নারে একটি টেবিল রয়েছে, যার এক পাশে একটি চেয়ার ও অপর পাশে 2টি চেয়ার রয়েছে। টেবিলের এপাশে বসে আছে প্রফেসর ডেভিড, তবে তার হাত দুটি মাথায় এবং হাতের কোনোই 2টি টেবিলে ঠেকে আছে। প্রফেসর ডেভিডকে এরকম অবস্থায় বসে থাকতে দেখে বেশ ঘাবড়ে যায় দুজন। দ্রুত পায়ে হেঁটে তার সামনে থাকা চেয়ারে বসে পড়ে জাবেদ। তার দেখা দেখি নিক্সন নিজেও পাশের চেয়ারে আসন গ্রহণ করলেন। মাথা উঁচিয়ে জাবেদকে তার সামনে বসে থাকতে দেখে চমকিত হয়ে চোখ বড় বড় করে তাকালেন প্রফেসর ডেভিড। পরক্ষণে নিজের হাত দুটি দ্বারা নিজের চোখ দুটি কচলে নিলেন। তবুও তার সামনে জাবেদকে বসে থাকতে দেখে অবাক চোখে তাকিয়ে রইলেন। জাবেদ কোনোভাবে প্রফেসরের এরকম উদ্ভট কর্মকাণ্ড মেনে নিতে পারছে না। হয়তো তিনি এখন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জাবেদের দিকে, তবে কিছুক্ষণ পূর্বে তার চেহারায় ফুটে উঠেছিল উদ্বিগ্ন ভাব, যেন বিশাল বড় বিপদের সম্মুখীন হয়েছেন তিনি। কোনোভাবে তার এরকম কর্মকাণ্ডের হিসাব মেলাতে পারছে না জাবেদ এবং নিক্সন। শেষবার যখন কথা হয়েছিল তখন প্রফেসর ডেভিডের 2 ঠোঁটের কোণে হাসির রেখা ফুটেছিল, কিন্তু এখন আর সেই হাসিটি নেই। পুনরায় চিন্তিত হয়ে গেল জাবেদ। ভাবতে লাগলেন তিনি, তবে কি অঘটন ঘটেই গেছে? কি হয়েছে তবে? শত্রুপক্ষ কি তবে আক্রমণ করে ফেলেছে? এরকম হাজারো প্রশ্ন মাথায় ঘুরছে তার। এতটুকু সময়ের মাঝে কি হয়ে গেল চিফ ডেভিডের, তা বিশ্লেষণ করার মতো কোনো ভাষা নেই তার কাছে। জাবেদকে চিন্তিত দেখে অবাক চোখে প্রশ্ন করে ফেললেন প্রফেসর ডেভিড। জাবেদ, তুমি সত্যি কি আমার সামনে বসে আছো? আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, আমি বসে আছি। এবার বলুন, আপনি এরকম উদ্বিগ্ন হয়ে বসেছিলেন কেন? জ্বর এসেছে SMS এর ওপর, আর
মাথা ধুয়ে মুছে নিয়ে গেছে মূল্যবান সম্পত্তি। সম্পত্তি নিয়ে গেছে বলতে কি নিয়ে গেছে? সম্প্রতি উদ্ধারকৃত রেড ডায়মন্ডটি ধোঁকা করে চুরি করে নেওয়া হয়েছে কোষাগার থেকে। আমি পূর্ণ সুরক্ষা দিতে পারিনি, যার ফলে এটি চুরি হয়ে গেল এবং এটি আমার ব্যর্থতা। ধোকার কথা শুনে চমকে উঠল নিক্সন। ঠোঁটের কোণে রহস্যময় হাসি দিয়ে বলে উঠলেন জাবেদ। এটা ঘটবার ছিল, আর আমি ওখানে উপস্থিত হয়েছি এর জন্যই। রেড ডায়মন্ডটি চুরি করা হয়েছে শক্তি হাসিলের জন্য এবং এমএসএফ কে গুড়িয়ে দিতে, পৃথিবী ধ্বংস করার লক্ষ্য তাদের। আর রেড ডায়মন্ডটা চুরির পেছনে হাত রয়েছে এমএসএফ এর বিশ্বস্ত কর্মীর। জাবেদের কথা শুনে তার দিকে চোখ বড় বড় করে তাকালেন প্রফেসর ডেভিড ও নিক্সন। প্রফেসর ডেভিড অবাক স্বরে বলে উঠলেন, তুমি কিভাবে জানলে চুরি করেছে এমএসএফ এর কাছে কেউ, যে এমএসএফ এর বিশ্বস্ত, এবং রেড ডায়মন্ড চুরির কারণ কিভাবে জানো? সব প্রশ্নের জবাব একদিন দিয়ে দেব, আর এই মুহূর্তে এগুলো লুকায়িত থাকাটাই সবচেয়ে ভালো। জাবেদের কথা শুনে কেউ আর প্রশ্ন করলেন না কিছু। রুমে বেশ কিছু সময় যাবৎ নীরবতা বিরাজমান। তা দেখে বলে উঠলেন নিক্সন, আচ্ছা সব মানলাম, কিন্তু কে সেই বিশ্বস্ত কর্মী যে এমএসএফ কে ধোকা দিল? এজেন্ট তামিম। এ শুনে তৎক্ষণাৎ চটে যায় নিক্সন। কিন্তু তখনই জাবেদ বলে ওঠে, আহা নিক্সন সাহেব, রেগে গেলেন তো হেরে গেলেন। পথিমধ্যে একটা কথা বলছিলাম আমি। একটা ঘরে ডাকাতি হওয়ার পেছনে হাত রয়েছে ওই ঘরের লোকজনদের। মিলে গেল কি? হতাশাগ্রস্ত কণ্ঠ নিয়ে বললেন নিক্সন। হ্যাঁ তাই তো দেখছি। আন্দাজে কথা বলো, জাভেদ নামের লোকটির পেছনে চায় না। ওকে, আচ্ছা চুরিটি হলো কিভাবে? আমার জানা মতে সংরক্ষণাগারে সিসি ক্যামেরা এবং লেজার রশিদ লাগানো আছে। তবে কিভাবে সম্ভব বলবেন নিক্স? আমাদের উচিত একটু ভালোভাবে দেখা, কোথা হতে কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে শেষ হয়েছিল। সম্মতি জানিয়ে বললেন প্রফেসর ডেভিড। হ্যাঁ, এমনিতেই তোর বলা যাচ্ছে না কি করেছিল। চলো দেখে আসা যাক মূল্য গঠিত ঘটনা কি। সেখানে আর বসে রইল না জাবেদ। তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অতঃপর রুমের বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালেন। তার পিছু পিছু এগিয়ে চলেন প্রফেসর ডেভিড এবং নিক্সন। বারান্দা দিয়ে হেঁটে চলেছে সবাই। বারান্দার শেষ মাথায় একটি লাইট রয়েছে। দ্রুত সেখানে উপস্থিত হলেন তারা। সুইচ বোর্ডে বেশ কয়েকটা সংখ্যা দেখা যাচ্ছে, কিন্তু সেগুলোর মধ্যে একটি বাছাই করলেন নিক্সন। 7 লেখা বাটনটি ক্লিক করলেন। একটি ঝাঁকুনি দিয়ে লিফটটি নিচের দিকে নেমে চলেছে। 7 তলাতে আসতেই থেমে যায় লিফট। টিং করে শব্দ তুলে দরজাটি খুলে যায়। পুনরায় 7ম তলার বারান্দা দিয়ে হেঁটে চলেছে তারা। কিছু মুহূর্ত হাঁটতেই একটি রুমের সামনে এসে উপস্থিত হলেন তারা। দরজার কাছে প্রফেসর ডেভিড দাঁড়াতেই সবাইকে অবাক করে দিয়ে আপনি ভাবে দরজাটি খুলে যায়। কিছুটা অবাক হলো জাবেদ, তবে ইতিমধ্যেই বুঝে গেছে এমএসএফ এখন চমকপ্রদ। আয়তনের রুমটি বেশ বড়সড়। চৌকোনা দেওয়ালে আবদ্ধ রুম। দেওয়ালগুলোতে সাধারণ পেন্টিং করা হয়েছে, তবে রুমটি বেশ সুন্দরভাবে সজ্জিত। রুমটির আয়তন লম্বায় 44 মিটার, প্রস্থ 30 মিটার এবং উচ্চতা 12 মিটার। রুমটির 4 দেওয়ালে কেবল মনিটরের বসবাস। কেবল দিয়ে সম্পূর্ণ রুম আচ্ছাদিত। তার সাথে দেওয়ালে রয়েছে মনিটর। কেবল 2-1টি মনিটর বাদে বাকি সবগুলো মনিটর চালু রাখা হয়েছে। প্রতিটি মনিটর উচ্চমান সম্পূর্ণ এবং আয়তনে প্রতি মিটার 80 ইঞ্চি। রুমের ডান কর্নারে হাই ব্রেঞ্চের মতো বড় একটি টেবিলে দেখা মিলেছে, তবে তা সম্পূর্ণটাই তৈরি কাঁচ দিয়ে। টেবিলের 2 প্রান্তে রয়েছে চেয়ার। টেবিলের উপর কয়েকটি কম্পিউটার দেখা যাচ্ছে এবং বেশ কিছু ডিভাইস, আর এদের সাথে সংযুক্ত হয়ে আছে কেবল। এক প্রান্তে 26 থেকে 27 বছরের একটি যুবক বসেছিল।
বেশ সুদর্শন বলা চলে। রুমে প্রফেসর ডেভিডকে দেখা মাত্রই চেয়ার ছেড়ে উঠে স্যালুট করলো যুবকটি। সেদিকে ধ্যান না দিয়ে দ্রুত পায়ে হেঁটে সোফায় গিয়ে বসে পড়লেন তিনি। পাশের সোফায় বসে গেলেন নিক্সন এবং টেবিলের সাথে সংযোগ চেয়ারটি টেনে তাতে বসে গেল জাবেদ। যুবকটি কেবল একা দাঁড়িয়ে আছে। রুমের মধ্যখানে প্রফেসর ডেভিডের উদ্দেশ্য করে যুবকটি যথেষ্ট ভদ্রতা বজায় রেখে বলে উঠল, স্যার, কষ্ট করে আপনি এখানে আসতে গেলেন কেন? আপনি ডাকলে তো আমি নিচেই চলে যেতাম। এখন আমাদের প্রয়োজন, তাই আমরা এসেছি। ওকে চেনো? ইশারায় জাবেদকে দেখিয়ে বললেন প্রফেসর। সঠিকভাবে চিনতে পারছি না আমি। MSF এর প্রতিষ্ঠাতা আরমান খানের পুত্র এবং MSF এর সবচেয়ে দক্ষ এজেন্ট ও MSF এর আগামী প্রফেসর জাবেদ খান। হ্যালো স্যার, আমি দুঃখিত প্রথমে আপনাকে চিনতে না পারায়। বিনয়ী স্বরে জাবেদের উদ্দেশ্য করে কথাটি বলল যুবক। তাদের কথায় ব্যাঘাত ঘটিয়ে বললেন প্রফেসর, আরিক, যার জন্য তোমার কাছে আসতে হলো সেটাই বলা হয়নি এখনো। জি বলুন স্যার। ইতিমধ্যে তুমি অবগত আছো সংরক্ষণকারী রক্ষিত অবস্থায় থাকা রেড ডায়মন্ডে চুরি হয়ে গেছে। এখন চুরি হয়ে যাওয়া ফুটেজটি স্ক্রিন চালু করো। একটু অপেক্ষা করুন স্যার, আমি এখনই চালু করছি। দ্রুত টেবিলের উপরে থাকা কম্পিউটারটি কিছু টাইপিং করতে লাগলো। কিছু সময় অতিবাহিত হতেই সামনে দেওয়ালে থাকা দুটি মনিটরে একটি ফুটেজ চালু হলো। তা দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল জাবেদ। ধীর পায়ে কয়েক কদম হেঁটে মনিটরের কাছে এসে উপস্থিত হলো তিনি। দুইটি মনিটরের রুমের চার কোণায় ধারণকৃত 4টি ক্যামেরার ফুটেজগুলো দেখা যাচ্ছে। আচমকাই রুমের মাঝে কালো ধোঁয়ার আবির্ভাব ঘটেছে দেখা যাচ্ছে। ধীরে ধীরে রুমের মধ্যে কালো ধোঁয়ার পরিমাণ বৃদ্ধি পেতে লাগলো। রুমের কোণায় কোণায় পরিপূর্ণ হয়ে চলেছে কালো ধোঁয়া। এরকম আকস্মিক ধোঁয়াযুক্ত ফুটেজ দেখে বেশ অবাক হলেন নিক্সন। রুমের মধ্যে প্রথম সৃষ্টি হলো ছোট্ট একটু ধোঁয়ার দলা হতে আকার নিল বিশাল বড়। ইতিমধ্যে রুমের 2/4 তথা রুমে অর্ধেক স্থান লুফে নিয়েছে কালো ধোঁয়া। কালো ধোঁয়ার কেবলে পরে রুমে থাকা ক্যামেরা দুটি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মনিটরে 2টি ফুটেজ এখন নো সিগন্যাল দেখা যাচ্ছে কেবল। আচমকা কালো ধোঁয়ার ভেতর থেকে মানুষ আকৃতির কিছু একটি বেরিয়ে আসতে লাগলো। কিছু সময় অতিবাহিত হতেই বোঝা গেল এটি আসলে একটি মানব। কালো ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আগত ব্যক্তিটি ধীর পায়ে হেঁটে রেড ডায়মন্ড রাখার পাত্রের দিকে যেতে লাগলো। মনিটরের চেহারাটি স্পষ্ট হতেই উৎসুক হয়ে থাকা নিক্সন কিছুটা চিৎকার কণ্ঠে বলে উঠলেন, ওই তো হারামজাদা এজেন্ট তামিম, বেঈমান, নিয়ামক হারাম। যেখানে খেয়ে দিয়ে বড় হয়েছে সেখানে ধোকা দিতে একটু হাত কাঁপলো না ওর। বেশ বিরক্তিকর কণ্ঠে নিক্সনের উদ্দেশ্য করে বললেন প্রফেসর, এই নিক্সন, তুমি কি থামবে? মেয়েদের মতো শুরু করেছো কেন বলো তো একটু? একদম চুপচাপ হয়ে বসে থাকো, আর একটু শব্দ যেন না শোনা যায়। প্রফেসরের কথা শুনে বেশ লজ্জা পেলেন। তৎক্ষণাৎ চুপ হয়ে গেলেন তিনি। ধীর পায়ে রেড ডায়মন্ডের দিকে হেঁটে চলেছে এজেন্ট তামিম। উঁচু একটি টেবিল, কেবল টেবিলের চৌকোনা আলো দিয়ে আলোকিত করে রাখা হয়েছে এবং তার উপর চৌকোনা লেজার রশি দিয়ে আবেষ্টিত করে রাখা হয়েছে। টেবিলের উপর একটি বক্স, বক্সটির মধ্যভাগে ডায়মন্ড রাখার পাত্র সুন্দর করে পরিবেশন করে রাখা রেড ডায়মন্ডটি। টেবিলের কাছে বসে উপস্থিত হলেন এজেন্ট তামিম এবং বেশ কিছু সময় যাবৎ পরিদর্শন করতে লাগলো তিনি। হুট করে নিজের ডান হাত টেবিলের দিকে বাড়িয়ে দিলেন। হাতটি লেজার রশি ভেদ করে রেড ডায়মন্ডটি স্পর্শ করে ফেলল। এ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিক্সন। এক্ষেত্রে জাবেদ নিজেও কিছুটা অবাক হয়েছে। একটি কাগজ যদি লেজার রশ্মি স্পর্শ করে তার সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায়, কিন্তু এজেন্ট তামিমের বিন্দু পরিমাণ কোনো প্রক্রিয়া হলো না কেন তা ভেবে পাচ্ছে না সবাই। লেজার রশ্মিটি হাতে স্পর্শ পাওয়া মাত্রই রুমের মধ্যে অবস্থিত অ্যালার্ম স্পিকার হতে ওয়ার্নিং অ্যালার্ম দিয়ে চলেছে। তৎক্ষণাৎ রুমের মাঝে লাল আলো জ্বলে উঠল, তবে তা জ্বলছে এবং নিভছে।
গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাবেদ। কিছু একটি লক্ষ্য করছে তিনি, কিন্তু কাউকে কিছু বলার প্রয়োজন বোধ করলো না, তাই চুপ থেকে গেল। এজেন্ট তামিম রেড ডায়মন্ড ডান হাতে নিয়ে ধীর পায়ে হেঁটে এগিয়ে চলেছে কালো ধোঁয়ার দিকে। কালো ধোঁয়া তার দেহে প্রবেশ ঘটতেই রুমের ধোঁয়ার পরিমাণ হ্রাস পেতে লাগলো। তখনই রুমের মূল দরজা খুলে সেখানে ভেতরে প্রবেশ করলেন প্রফেসর, কিন্তু ততক্ষণে রুমের মাঝে কালো ধোঁয়ার অস্তিত্ব অবশিষ্ট নেই। এ দেখে ভিডিও ফুটেজটি স্থগিত করে দিল জাবেদ। ভিডিও ফুটেজ বন্ধ করতে রাগান্বিত কণ্ঠে বলতে লাগলেন, নেহকারামের বাচ্চাটার যেখানে খেয়েছে সেখানে যিনি চুরি করে নিল, এই নেহকারামের সন্ধান একবার কেবল পেয়ে নেই, কেড়িয়ে সব দাঁত বের করে দিব তার। ঠান্ডা ও ধীর কণ্ঠে জবাব দিল জাবেদ। নিজেকে ঠান্ডা করুন মিস্টার নিক্সন সাহেব। সম্পূর্ণ গল্প না জেনে কথা বলাটা বোকামির আওতাধীন। তুমি কি বলতে চাচ্ছ? কিছুই বুঝতে পারছি না আমি। আমি আমাদের সামনে ঘটে যাওয়া ঘটনাটি যেরূপ ঘটিত দেখতে পাচ্ছি, যদি তা 180 ডিগ্রি কোণ অ্যাঙ্গেলে দেখতে পেতেন তবে ঘটনাটি ভিন্ন হতো। এখানে 180 ডিগ্রি, আর 80 ডিগ্রি কোথা থেকে আসলো? আর এখানে তামিম আমাদের ধোকা দিয়েছে, তা স্পষ্ট বোঝাই যাচ্ছে। তবে তুমি কি তার সাপোর্ট নিচ্ছ? সাপোর্টও বলতে পারেন, আবার ভিন্ন চিন্তাধারা মানুষ। অরিক, ভিডিও ফুটেজটি 6 মিনিট 43 সেকেন্ড পেছন থেকে চালু করো। সেই সাথে কেবল এজেন্ট তামিমের চেহারার উপর ফোকাস করে জুম ইন করবে। ওকে স্যার, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি চালু করছি। বললাম। সিসিটিভি ফুটেজ পুনরায় চালু করা হলো উক্ত সময় থেকে, তবে এবার কেবল এজেন্ট তামিমের চেহারা ফোকাস করে জুম ইন করে চালু করা হয়েছে। ফুটেজটি কয়েক সেকেন্ড চলতেই জাবেদ বলে উঠল, ফ্রিজ মিস্টার নিক্সন সাহেব, তো এখন কি দেখতে পেলেন? চোখে পানির আভাস, তাতে কি? চুরি করে চোখে পানির আভাস দেখা দিলে কি লাভ হবে এতে? হ্যাঁ, বেশ রেগে মেগে বলে উঠলেন প্রফেসর। নিক্সান, বরাবরের মতো আবারও বড্ড বেশি কথা বলছো তুমি। জাবেদ, যেটি দেখবার প্রচেষ্টা করছে সেটা দেখো, আর না হয় চুপ থাকো। তো ওর নিজের মতামত নিয়ে কথা বলো না। প্রফেসর ডেভিডের ধমক খেয়ে সম্পূর্ণ চুপসে গেলেন নিক্সান। রুমের মাঝে বিন্দু পরিমাণ আওয়াজ নেই, কেবল মনিটর সিস্টেমের আওয়াজ বাদে। নীরবতা দেখে বলতে লাগলেন জাবেদ, একটি কর্মদয় একটা কাজ সম্পাদনা হবার পরেও কেবল ওই ব্যক্তির চোখ হতে অশ্রুপাত অথবা অশ্রুসিক্ত হয় যখন তাকে দিয়ে জোর করে কেউ কাজটি হাসিল করে নেয়। অবাক চোখে তাকিয়ে আছেন নিক্সার। প্রফেসরের ভয়ে এবার আর মুখ খুললেন না, তবে প্রফেসর আর মুখ বন্ধ করে রাখতে পারলেন না। চিন্তিত মনে বলে উঠল, তোমার কথাটি বুঝতে পারলাম না, আর একটু বিস্তারিতভাবে বলো। আমাদের দ্বারা কোনো কাজ জোর করে করানো হলে অথবা করাতে বাধ্য করা হলে উক্ত কাজের সময় আমাদের মন বিষণ্ণতায় ভরপুর থাকে অথবা চোখ থেকে অশ্রুপাত হয়, আর বাধ্য করা হয় কাজটি যদি নিজ কর্মসংস্থানের ক্ষেত্রে হয় তবে চোখ অশ্রুসিক্ত হতে বাধ্য হবে। ঠিক এরকমটাই ঘটেছে তামিমের সাথে। মনিটরে লক্ষ্য করলে দেখা যায় রুমের ওয়ার্নিং লাইটের আলোতে মিটমিটে জ্বলিত রশ্মির ফলে তামিমের অশ্রুপাত ঘটেছে। এর দ্বারাই প্রমাণিত হয় এজেন্ট তামিমকে উক্ত কাজটি করতে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, এবার বুঝলাম। যথেষ্ট লজিক রয়েছে কথায়, কিন্তু আমি ভেবে পাচ্ছি না কে চুরি করার জন্য বাধ্য করতে পারে তামিমকে। এর পেছনে কার হাত রয়েছে? সে যেই হোক না কেন, গর্ত হতে খুঁড়ে বের করে আনবই। জাবেদের মুখোমুখি হয়নি তাই এই দুঃসাহস দেখাতে পেরেছে। চিন্তার কোনো কারণ নাই, খুব শীঘ্রই এর পেছনে থাকা মূল মাথাকে টেনে এনে সামনে হাজির করব। তা আমি ভালো করে জানি, তাই বলার প্রয়োজন বোধ করছি না। আচ্ছা, ওয়েট আ মিনিট। আমি যতটুকু জানি এমএসএফ কর্তৃক উদ্ধারকৃত সকল বস্তু সংরক্ষণাগারে নেওয়ার পূর্বে ট্র্যাকিং স্পিচ লাগিয়ে দেয়া হয়, তবে সেই অনুসারে রেড ডায়মন্ডের ট্র্যাকিং স্পিচ লাগিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, এটা তো লাগানো ছিল, আমার তো এই কথাটি মাথায় ছিল না। ভালো করছেন, এখন তাড়াতাড়ি আমাকে ট্র্যাকিং ডিভাইসটি দেন। একটু অপেক্ষা কর, আমি নিয়ে আসছি। দ্রুত পায়ে রুম ত্যাগ করলেন প্রফেসর। কয়েক মুহূর্ত পার হতেই হাতে ম্যাপ ডিজাইনের একটি ডিভাইস নিয়ে পুনরায় রুমে প্রবেশ করলেন তিনি। রুমে ঢুকে হাতে থাকা ডিভাইসটি নিয়ে সোফায় বসে পড়লেন তিনি। তার সামনে এলো জাবেদ। হাত বাড়িয়ে দিতেই ডিভাইসটি জাবেদের হাতে তুলে দিলেন প্রফেসর।
ডিভাইসটির হাতে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখলেন তিনি। কিছু সময় অতিবাহিত হতে বিস্ফোরিত চোখে ডিভাইসের দিকে তাকিয়ে বলতে লাগলেন। Oh no, damn it. তার এরকম কথাবার্তা দেখে বেশ অবাক হলেন প্রফেসর। উৎসুক হয়ে প্রশ্ন করলেন। হেই জাবেদ, কি হয়েছে? এরকম করছো কেন? একগাল হেসে মজা করে প্রফেসরের প্রশ্নের সাথে হ্যাঁ করে উত্তর দিলেন নিক্সন। আরে কি আর হবে প্রফেসর, হয়তো ডিভাইসটি কোনো ভিডিও গেমস ভেবেছিল জাবেদ, কিন্তু এখন তার মাথার ভিতর কিছুই ঢুকছে না, যার ফলে এরকমটা হচ্ছে। চেহারায় রাগী ভাব ও কপালে দুইটি রগ খাড়া হয়ে যাচ্ছে জাবেদের। তা দেখে রাগান্বিত কণ্ঠে নিক্সনের উদ্দেশ্য করে বললেন প্রফেসর। নিক্সন, চুপ করবে তুমি? তোমাকে না এর আগে মানা করেছিলাম সবকিছু নিয়ে মজা করতে না? আবারও শুরু করলে তুমি। এবার কিন্তু আমার দরজার সীমা পেরিয়ে যাচ্ছে। পরবর্তীর জন্য মজার চলে তোমাকে এই সকল কথার আর বলতে না যে কি। জাবেদ, তুমি বলো কি হয়েছে? বেশ কড়া কণ্ঠে জবাব দিলেন জাবেদ। তেমন কিছু না, আসলে আমি এটিকে ভিডিও গেমস মনে করছিলাম, তাই কিছুই বুঝতে পারছি না। যেহেতু নিক্সন সাহেব জানেন এটি কি, তবে তারই দেখা উচিত কি হয়েছে। বেশ সংকোচ বোধ করলেন নিক্সন। ধীর কণ্ঠে বাচ্চাদের মতো করে জবাব দিলেন তিনি। তোমরাও না, কথাটি আদর করে ভালোবেসে বললাম, আর এখন আমাকে ক্রিমিনাল বানিয়ে দিচ্ছ? যাক বাবা, তোমাদের সাথে আর একটি কথাও বলবো না। আচ্ছা, তোমার বলতে হবে না জাবেদ, তুমি বলো কি হয়েছিল আর যার ফলে এতটা আতঙ্কিত হলে। বলেন প্রফেসর। আমি যা ভাবছি, যদি এটি এই মুহূর্তে ঘটে তবে এমএসএফ কে গুড়িয়ে দেওয়া যাবে। দ্রুত কিছু একটা বিহিত করতেই হবে। আরে হলোটা কি তা তো বলবে। এখন বলার সময় নেই। আমি যা যা বলবো তা দ্রুত করার চেষ্টা করবেন, নয়তো ধ্বংসের দ্বার প্রান্ত আমাদের নিকটে। অধিক সময় নেই, হাতে আর মাত্র 11 মিনিট আছে কেবল। আরে হয়েছেটা কি তা তো বলবে, তা না হলে আমরা বুঝবো কি করে? এটা বোঝাবার সময় নয়। সংরক্ষণাগার রুম থেকেও গবেষণাগার রুম এবং অস্ত্রাগার রুম, এই 3টা রুম দ্রুত খালি করে অন্য একটা সেফটি রুমে নিয়ে যান। তবে রুমগুলো এতটাই সিকিউর হতে হবে যে রুমটি কেবল আপনি ব্যতীত অন্য কেউ যেন না জানে। ইতিমধ্যেই 23 সেকেন্ড চলে গেছে আমাদের হাত থেকে। দয়া করে এখন আর প্রশ্ন করবেন না। এখন প্রশ্ন করা বা উত্তর দেওয়ার মতো কোনোটারই সময় নয়। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি সকল এজেন্টদের। আরে দ্রুত সংরক্ষণগারে ও গবেষণাগারে এবং অস্ত্রাগারে রুমগুলোতে থাকা সকল সিসিটিভি ফুটেজ চালু করো। রুমের প্রতিটা অ্যাঙ্গেল ক্যামেরা চালু করে ফুটেজগুলো মনিটরের লাইভে টেলিকাস্ট করো ফার্স্ট। বড় বড় চোখে তাকিয়ে আছেন নিক্সন ও অরিক। হজম করতে পারছে না কি হচ্ছে এসব। প্রফেসর নিজেও বেশ অবাক হয়েছেন। অবাক হয়ে উত্তর দিলেন অরিক। জি স্যার, একটু অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যে সকল অ্যাঙ্গেলের ফুটেজগুলো মনিটরে লাইভ শুরু করছি। ইতিমধ্যে চিফ ডেভিড এজেন্টদের দ্রুত রুম হতে সকল তৈজসপত্র ত্যাগ করতে বলে দিয়েছেন। অবশ্য এজেন্টরা সারানোর কাজে লেগে পড়েছেন। অরিকের কাজ ইতিমধ্যে শেষ করে রুম 3টির সকল অ্যাঙ্গেলের ক্যামেরাগুলো ফুটেজ চালু করে দিয়েছে ইতিমধ্যেই। মনিটরের সামনে দাঁড়িয়ে বাম হাতে থাকা হ্যান্ড ওয়াচটির দিকে একটু পরপর তাকিয়ে যাচ্ছেন এবং ডান হাতে থাকা ডিভাইসটিতেও কিছুক্ষণ পরপর নজর দিচ্ছে। সেই সাথে সাথে মনিটরের দিকেও লক্ষ্য রাখছে জাবেদ। ইতিমধ্যেই রুম 3টি খালি করে দেওয়া হয়েছে। রুমের ভেতরে তেমন কিছুই অবশিষ্ট নেই। অস্ত্রাগার এবং সংরক্ষণাগার রুম দুটির পুরোপুরিভাবে সকল কিছু হস্তান্তর করা হয়েছে অন্য রুমে। গবেষণার রুমে প্রয়োজনীয় তেমন কিছু জিনিস নেই, কেবল 2-1টি সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে সেগুলোকে অকেজো সামগ্রী বলা যায়। কেবল কিছু সংখ্যক অকেজো পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে আছে। সিসিটিভি ফুটেজের লাইভ মনিটরিং করা হচ্ছে। মনিটরের দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাবেদ। ডান হাতে থাকা ডিভাইসটি তেমন দেখছে না, তবে মাঝে মাঝে তাকাচ্ছে কেবল। আচমকাই একটু ঘাবড়ে গেল জাবেদ। তৎক্ষণাৎ ডিভাইস থেকে চোখ সরিয়ে মনিটরের দিকে তাকালো। প্রফেসর এবং নিক্সন সোফাতে বসে ফুটেজ দেখতে লাগলেন। অপরদিকে অরিক টেবিলের উপর থাকা কম্পিউটারটির কিবোর্ড চেপে কিছু করতে লাগলো। আচমকাই রুমে এক কর্নারে
এক টুকরো কালো ধোঁয়ার আবির্ভাব ঘটল। ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে রুমের কোনায় কোনায়। রুমে কালো ধোঁয়ার আবির্ভাব দেখে চমকে গেল প্রফেসর ও নিক্সন। অরিক নিজেও যে এর আয়ত্তাধীন। তবে জাবেদ ততটা চমকে যায়নি। চেহারায় ফুটে আছে কেবল গর্বিত ভাব। আগামীতে কি হতে চলেছে কেউ জানেন না, আর যা ঘটতে যাচ্ছে তা আদৌ ভালো কি খারাপ তা নিয়ে চিন্তিত সবাই। ধোঁয়ার পরিমাণ রুমের মাঝে তরতর করে বেড়েই চলেছে। ইতিমধ্যে রুমটির 2/4 তথা রুমে অর্ধেক দখল করে নিয়েছে কালো ধোঁয়া। কালো ধোঁয়ার ঘনত্ব এতটাই কঠিন যার ফলে 1 ইঞ্চি ধোঁয়ার আস্তরণের ওপাশে কি হয়েছে তা দেখা যাচ্ছে না। অস্পষ্ট হলেও মনিটরে বোঝা যাচ্ছে ধোঁয়া হতে কেউ একজন বেরিয়ে আসছে। সম্পূর্ণ বেরিয়ে আসতে চেহারাটি স্পষ্ট হলো। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এসছে এজেন্ট তামিম, যাকে নেমক হারাম নামে ভূষিত করেছে নিক্সন। কালো ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এসে রুমের মাঝে হন্য হয়ে কিছু খুঁজতে লাগলো। বেশ অবাক হলো তিনি, যা তার চেহারায় ফুটে উঠেছে। তিনি মোটেও এটি চায়নি, অবশ্য এমন হবে তা তিনি কল্পনাও করতে পারেনি। রুমে কোনো কিছু অবশিষ্ট না পেয়ে পেছন দিকে ঘুরে ধোঁয়ার দিকে এগিয়ে চলেছে। অপর দিকে ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠেছে জাবেদের। মনিটরের দিকে তাকিয়ে ঘটে যাওয়া ঘটনাটি দেখে বেশ অবাক হয়ে আছেন প্রফেসর এবং নিক্সন। আর অরিকের মুখ থেকে তারিফের ঝুড়ি যেন নামছেই না। এতটা ভবিষ্যৎ চিন্তা যার মাথায় থাকে সে আসলেই ট্যালেন্টেড, ইত্যাদি আরো কত কি বলেই যাচ্ছে। ধোঁয়ার ভেতর প্রবেশ করতেই হারিয়ে গেল তামিম। রুম থেকে ধীরে ধীরে কালো ধোঁয়ার পরিমাণ কমে আসতে শুরু করলো। এক পর্যায়ে গবেষণার রুমে আর কোনো কালো ধোঁয়ার অবশিষ্ট রইল না। মনিটর থেকে চোখ সরিয়ে পাশের মনিটরে চোখ রাখলো জাবেদ। পূর্বের মতো এবারও আচমকাই সংরক্ষণাগার রুমে কালো ধোঁয়ার একটি দলা দেখা দিল। কিছু সময়ের মধ্যেই কালো ধোঁয়াটি চলে গেল রুমের 1/3 জুড়ে। আচমকাই পূর্বের মতো ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো তামিম। পূর্বের ন্যায় এবারও রুমের মাঝে হন্য হয়ে খুঁজতে লাগলো, কিন্তু কোনো কিছু তার চাহিদা অনুযায়ী পেল না, যার ফলে মন খারাপ করে পুনরায় কালো ধোঁয়ার অভ্যন্তরীণ প্রবেশ করলো তিনি। পরপর দুবার একই রকম কাণ্ড মেনে নিতে পারছে না তিনি, কিন্তু কিছুই যে করার নেই। এদিকে এবার বেশ জোরে সোরেই হেসে উঠল জাবেদ। এমনিতেও প্রফেসর এবং নিক্সন বেশ অবাক হয়েছেন, তার উপর জাবেদের এরূপ হাসি দেখে বিচলিত হয়ে গেলেন। প্রশ্ন আর না করে থাকতে পারলেন না নিক্সন বিচলিত হয়ে প্রশ্ন করলেন, কি হলো জাবেদ? মাথায় রহস্যের জটলা পাকিয়ে পাগল হয়ে গেল নাকি? কিন্তু আমার তো তাতে মনে হচ্ছে না। জাবেদ, হাসির পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে, বলেন প্রফেসর। বেচারাকে নাকানি চোবানি খাইয়ে বেশ ভালোই লাগছে আমার। এত বুদ্ধি বিবেচনা করে এসেও যদি খালি হাতে ফিরে যাবে তবে এটি তার ব্যর্থতার। অবশ্য আরো একটা নাকানি চোবানি খাবে, সেটা ভাবতেই হাসি পাচ্ছে খুব। আমি কোনোভাবে বুঝতে পারছি না, তুমি বললে কিভাবে তামিম এখানে আসবে? একটু লক্ষ্য করলে দেখা যায় সাধারণত এমএসএফ এর 3টি জিনিস জরুরি: গবেষণা, অস্ত্র এবং সম্পদ। আর এই 3টা জিনিসের স্থানগুলো ভালোভাবেই রপ্ত করা হয়ে আছে তার, তাই আমার ভাবতেও বেশি বেগ পেতে হলো না। মানতে হবে বস, তোমার ট্যালেন্ট আছে। সেদিকে বিন্দু পরিমাণ ধ্যান দিল না জাবেদ। পুনরায় মনিটরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আচমকাই আশ্রাগার রুমটির কর্নারে ভেসে উঠল কালো ধোঁয়া। প্রতিবারের মতো এবারও ধীরে ধীরে বেড়ে উঠে নতুন স্থান তৈরি করে নিতে আরম্ভ করল। তবে এবার জাবেদ বেশ উচ্চস্বরে হেসে উঠল। নিক্সনের মুখে লেগে আছে মুচকি হাসি এবং প্রফেসরের ঠোঁটের কোণে লেগে আছে চমকিত ভাব। অরিক যেন জাবেদের ফ্যান হয়ে গেছে ইতিমধ্যেই। পুরনো ঘটনা অনুসারে এবারেও কালো ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এজেন্ট তামিম। বিস্ফোরিত চোখে
তাকিয়ে আছেন তিনি। তাদের পরিকল্পনা এভাবে ভেস্তে যাবে বিন্দু পরিমাণ ভাবেনি। বেশ রেগে মেগে কালো ধোঁয়ার ভেতর চলে গেল। অবাক করার বিষয় হচ্ছে, প্রথমে কালো ধোঁয়ার আস্তরণ যতটা গভীর ছিল, এখন তার 12 ভাগও নেই। বেশ হালকা আস্তরণ, কেবল ওপাশের ন্যায় ভেতরে কি আছে তা অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে। এজেন্ট তামিম কালো ধোঁয়ার ভেতর প্রবেশ করতেই আরও একজনের অস্পষ্ট ছায়া দেখা যাচ্ছে। একগুচ্ছ স্বচ্ছ আলো যদি কোথাও ফেলা হয় এবং তার বাধা পেয়ে যেরকম অস্পষ্ট ছায়ার সৃষ্টি হয়, ঠিক তেমনভাবে দেখা যাচ্ছে তাদের। তামিম তার সাথে বেশ রেগে কথা বলছে। যার সাথে রেগেমেগে কথা বলছে সে কেবল দাঁড়িয়েই রয়েছে। আচমকায় তামিম তার সকল রাগারাগি বন্ধ করে চুপ হয়ে দাঁড়িয়ে যায়। এরূপ দাঁড়িয়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারল না জাবেদ। মনিটরে সকল কিছু স্পষ্টভাবে ফুটে উঠেছে। পৃথিবীতে প্রচলিত সবচেয়ে উন্নত মানের ক্যামেরার চাইতেও বহুগুণ উন্নত MSF এর ক্যামেরা ও মনিটরগুলো। কেবল ক্যামেরা ও মনিটর নয়, MSF এর তৈরি সকল কিছুই উন্নত মানের, আর তা পৃথিবীর বুকে এখনো তৈরি হয়নি বলে ধারণা করা যায়। তামিমের হঠাৎ ভাগ থেকে বিড়াল বনে যাওয়াটি সবাই সাধারণভাবে নিলেও জাবেদ নিতে পারেনি। কেননা সে কেবল 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কোনো জিনিস পর্যবেক্ষণ করে না, প্রতিটা জিনিস সূক্ষ্মভাবে এবং 0 ও 180 ডিগ্রি মধ্য অবস্থায় পর্যবেক্ষণ করে, যার ফলে সকলের কাছে যেটি সাধারণ মনে হয় তার কাছে সেটাই রহস্য। অজ্ঞাত অস্পষ্ট লোকটির কাছে আচমকাই হাত জোর করে মাপ চাইতে লাগলো তামিম। তা দেখে আরও অবাক হয়ে যায় জাবেদ। একটু আগে যিনি বাঘের মতো গর্জন করে কথা বলছিল, আর এখন তিনি বিড়ালের মতো করে নিশ্চুপ হয়ে আছেন। কেবল নিশ্চুপ নয়, হাত জোর করে ক্ষমাও চাচ্ছেন এবং আকতি মিনতি করছেন। তবে কি অজ্ঞাত অস্পষ্ট লোকটি এর মূল মাথা? প্রশ্নের টনক নড়া দিয়ে উঠল জাবেদের মস্তিষ্কে। আচমকায় অজ্ঞাত অস্পষ্ট লোকটি তামিমের দিকে হাত উঁচু করলেন। তৎক্ষণাৎ তামিমের দেহটি কাঁপতে আরম্ভ করলো। একটি মানুষকে যখন বৈদ্যুতিক শক দেওয়া হয় তখন তার অবস্থা যেমন হয়, ঠিক তেমনটাই ঘটেছে তামিমের ক্ষেত্রে। এ দেখে বেশ অবাক হয়ে গেলেন প্রফেসর এবং নিক্সন। জাবেদ একটি জিনিস লক্ষ্য করলেন, তবে পূর্বের মতো চেপে গেলেন, প্রয়োজনীয় না মনে করে। অপরদিকে তামিমের দেহটি কাঁপতে কাঁপতে মেঝেতে লুটিয়ে পড়ল। তৎক্ষণাৎ রুম হতে ধোঁয়ার পরিমাণ কমতে আরম্ভ করলো। মেঝেতে পড়ে তামিমের দেহটি দুটি কাঁপুনি দিয়ে নিস্তেজ হয়ে গেল। ততক্ষণে রুম হতে সম্পূর্ণভাবে ধোঁয়ার পরিমাণ কমে গেছে। তবে জাবেদ ইতিমধ্যেই তামিমের দেহটি কাঁপতে থাকার পরিমাণ 80 ভাগ নিশ্চিত করে ফেলেছে। রুম থেকে ধোঁয়ার পরিমাণ কমে যেতে মেঝেতে তামিমের দেহের পাশাপাশি আরও একটি দেহ দেখা যাচ্ছে। তা দেখে বেশ চমকে গেলেন জাবেদ। নিক্সানের অবস্থা বড়ই বেহাল। তার চেহারায় ফুটে উঠেছে চিন্তার রশ্মি। তামিমের নিস্তেজ দেহের পাশে আরেকটি লাশ দেখে তৎক্ষণাৎ ফুটেজটি পুনরায় চালু করার জন্য অরিককে কমান্ড প্রদান করল জাবেদ। অরিক যথাসম্ভব দ্রুত মনিটরে পুনরায় ভিডিও ফুটেজটি চালু করল। রুমে কালো ধোঁয়ার পরিমাণ বাড়তে লাগলো। আচমকায় জাবেদ বলে উঠল, অরিক ফ্রিজ। ওকে স্যার। ডান কর্নারে জুম করো তো। কালো ধোঁয়া রুমে অর্ধেক ছেয়ে যাচ্ছে এমন একটি মুহূর্তে ফুটেজটি ফ্রিজ করা হয়েছে। ডান দিক জুম করতেই দেখা যাচ্ছে একটি লোক রুম থেকে বেরিয়ে যাবার চেষ্টা করছিলেন, কিন্তু কালো ধোঁয়া তার কবলে লাগতেই তৎক্ষণাৎ লুটিয়ে পড়ল মাটিতে। লোকটি বাহিরে কেউ নয়, MSF এর একজন এজেন্ট ছিলেন। কাজের জন্য হয়তো রুমে অনুপ্রবেশ করেছিলেন, কিন্তু কালো ধোঁয়া তার নাক দিয়ে প্রবেশ করতেই সেখানে লুটিয়ে পড়লেন তিনি। এ নিয়ে বেশ ঘাবড়ে গেলেন জাবেদ। তিনি অন্তত এতটুকু বুঝতে পারছিলেন কালো ধোঁয়াগুলো মানুষের জন্য ক্ষতিকর। তবে তামিম কিভাবে কালো ধোঁয়ার ভেতর প্রবেশ করে আর বের হয় এবং তা অক্ষত অবস্থায়, এ প্রশ্নের জবাব তার কাছে আপাতত জানা নেই।
তবে এটুকু জানা আছে কেবল কালো ধোঁয়া মানুষের মারাত্মক বিপর্যয় এনে দিতে সক্ষম। অপরদিকে নিক্সন ও প্রফেসর বেশ চিন্তিত। অধিক চিন্তিত হয়ে প্রফেসর বলে উঠলেন, 2টি এজেন্ট মারা গেল, অন্তত প্রত্যাশা আমাদের ছিল না। আমার অপ্রত্যাশিতও ছিল না, আমার প্রত্যাশিত আরো অধিক হবার কথা ছিল। সেই হিসেবে দুজনের মৃত্যু খুব কম। নেহকারাম ধোকাবাজ, নিজে তো মরল ওর কাজ করে, সাথে আরও একটি এজেন্টকে সহ মেরে দিল। এটা আসলে একটা শয়তান। নিক্সন সাহেব, আমি এর আগেও বলেছি তামিমকে বাধ্য করা হয়েছিল, আর এখন তা সম্পূর্ণ স্পষ্ট। আর দুজনের মৃত্যুটা আমি স্বাভাবিকভাবে নিচ্ছি, কেননা মৃত্যুর সংখ্যা আরো অধিক হবার কথা ছিল। এখানে আগাম সতর্কতার ফলে মৃত্যুর হাত থেকে এজেন্টদের বাঁচানো গিয়েছে। জাবেদের কথা শুনে কেউ আর কথা বলার সাহস করলো না। আর এমনিতেও অরিক নামে ছেলেটি বেশ চুপচাপ স্বভাবের। পুনরায় জাবেদ বলে উঠল, এখানে বসে থাকার কোনো কারণ দেখছি না, আমাদের অস্ত্রাগার রুমের ভেতরে অবস্থান নেওয়া প্রয়োজন। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তাদের মৃত্যুর কারণ শনাক্তে এবং বাকি কার্যক্রম শুরু করা প্রয়োজন। তাদের দুজনের কথায় সায় দিয়ে বললেন প্রফেসর। আমারও তো তাই মনে হচ্ছে। তৎক্ষণাৎ রুম ত্যাগ করার জন্য সকলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। দ্রুত পায়ে হেঁটে রুম ত্যাগ করলেন। তবে রুমের ভেতর রয়ে গেলেন কেবল অরিক। তার যাবার ইচ্ছে হলেও তিনি তার কর্ম ফেলে রেখে যেতে নারাজ, যার ফলে তিনি না যেয়ে রুমেই থেকে যায়। ফুটেজ রুম থেকে বেরিয়ে লিফটে প্রবেশ করলেন তারা তিনজন। বাটন বোর্ড থেকে 3 লেখা বাটনটি প্রেস করলেন নিক্সন। তৎক্ষণাৎ একটি ঝাঁকুনি দিয়ে উঠল লিফট। কয়েক সেকেন্ড অতিবাহিত হতে পুনরায় একটি ঝাঁকুনি খেয়ে আচমকাই থেমে যায় লিফট। একটি টিং করে শব্দ তুলে লিফটের দরজাটি খুলে গেল। দ্রুত পায়ে লিফট ত্যাগ করে বারান্দা দিয়ে হাঁটতে লাগলেন তারা। বামের মোড় দিয়ে একটি রুমের সামনে এসে উপস্থিত হলেন। দরজার কাছে একটি ফিঙ্গারপ্রিন্ট বোর্ড রয়েছে। প্রফেসর নিজের হাত বাড়িয়ে দিলেন বোর্ডটির উপর। সম্পূর্ণ বোর্ডটি সবুজ রশ্মি দিয়ে আচ্ছাদিত হয়ে গেল। কিছু সময় জ্বলে পুনরায় নিভে গেল। সবুজ রশ্মি নিভে যেতেই টিং করে একটি শব্দ তুলে দরজা খুলে গেল। দ্রুত ভেতরে প্রবেশ করলেন তারা তিনজন। তারা ভেতরে প্রবেশ করতে পেছন থেকে রুমে প্রবেশ করলেন ফরেনসিক বিভাগের কয়েকজন বিজ্ঞ ডাক্তার। MSF এজেন্ট রফিকের। ইতিমধ্যেই ফরেনসিক বিভাগের ডক্টরগুলো তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। লাশগুলোর দিকে হতাশাজনক দৃষ্টিতে তাকিয়ে আছেন প্রফেসর। নিক্সন নিজেও কিছুটা কষ্ট পেয়েছে রফিকের মৃত্যুতে, কিন্তু কি করার, মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীর যে গ্রহণ করতে হবে, এটাই যে পৃথিবীর নিয়ম। এই নিয়ম উপেক্ষা করার মতো কেউ নেই। তবে সকলেই বেঁচে থাকতে চায়, আর কিছু মানুষ চায় আজীবন বেঁচে থাকতে, যার জন্যই পৃথিবী ধ্বংসের মুখে। অমৃত হওয়ার জন্য আশ্রয় নেয় কালো জাদুর। কালো বিদ্যার অপব্যবহার করা শুরু করে তারা। অবশ্য তারা যে শয়তান অনুসারী, আর শয়তানের অনুসরণ যারা করে তারা পৃথিবীর ধ্বংস চায়। থাকবে না মানবজাতির চিহ্ন, কেবল থাকবে তাদের রাজত্ব। এ সকল চিন্তাভাবনা করছিল জাবেদ। হ্যাঁ, তিনি পেয়ে গেছে রেড ডায়মন্ড চুরির কারণ। রফিকের দেহটি হালকা ঝলসে গেছে। আগুনে পুড়লে ত্বক যেমনটি ঘটে ঠিক তদ্রূপ একই রকম ভাবে ঝলসে আছে। কিছু স্থানে এমন ভাবে ঝলসে আছে যেন অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। চেহারা ঝলসে গেছে অ্যাসিডের বিক্রিয়ার ফলে। রফিকের চেহারা দেখলে বর্তমানে যে কেউ ভয় পেতে বাধ্য। পুরো মুখ ঝলসানো, সেই সাথে সাথে মুখ দিয়ে তরল রক্ত এবং ফেনা গড়িয়ে পড়ছে। এছাড়াও নাক ও কান দিয়েও রক্ত গড়িয়ে পড়ছে। এ দৃশ্য দেখে কেঁদে ফেলার উপক্রম প্রফেসরের। তিনি নিজের চাইতেও এজেন্টদের অধিক ভালোবাসেন। এরকম বিভৎসভাবে খুন কোনোভাবেই তিনি মেনে নিতে পারছে না। মেঝেতে ইতিমধ্যেই রক্ত দিয়ে তলিয়ে যাচ্ছে। রক্তগুলো কেমন রকমের? রক্তকণিকা লাল না হয়ে লাল ও কালো সংমিশ্রণে কেমন এক ধূসর রঙের সৃষ্টি হয়েছে, যা দেখতে একেবারেই বেমানান লাগছে। রফিকের পাশে মেঝেতে নিস্তেজ হয়ে শুয়ে আছে তামিম। হ্যাঁ, শুয়ে আছেই বলা যায়, তবে এ ঘুম আর কখনো ভাঙবে না।
ফরেনসিক বিভাগের ডক্টরগুলো হাতে গ্লাভস, মুখে মাস্ক এবং চোখে ভিন্ন ধরনের চশমা পরিধান করে কাজগুলো করছেন। তামিমের দেহটি যেন ভেতর থেকে পুড়িয়ে দেওয়া হয়েছে। হাত পায়ের ত্বকগুলো যেন বুড়োদের মতো চামড়া ঘুচিয়ে গেছে। দেহের আকৃতি কিছুটা বুড়োদের মতো দেখা যায়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো তামিমের বুকে কয়েক ইঞ্চি স্থান নিয়ে বেশ বড়সড় একটি গর্ত হয়ে আছে, যা থেকে নির্গত হচ্ছে কালো তরল পদার্থ। রুমটি ত্যাগ করলেন তারা তিনজন। ফরেনসিক বিভাগের ডাক্তারগুলো যথাসময়ে রিপোর্ট নিয়ে উপস্থিত হবেন তাদের কাছে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজে ব্যাঘাত ঘটাবার কোনো মানেই হয় না। ফরেনসিক বিভাগে হেড নিকোলাস হাতে একটি ফাইল নিয়ে রুমের ভেতরে অনুপ্রবেশ করলেন। রুমে প্রবেশ করে নিক্সনের পাশে বসে গেলেন। প্রফেসরকে দেখে বোঝা যাচ্ছে তার মন বেশ খারাপ হয়ে আছে। দক্ষ দুজন এজেন্ট হারালো MSF। মাথা নিচ দিকে করে বসে আছেন তিনি, তবে আনমনে কিছু ভেবে চলেছেন। নিকোলাস সোফায় বসে ফাইলটি পাড়িয়ে দিলেন প্রফেসর ডেভিডের কাছে। তিনি তার হাতে ফাইলটি নিয়ে পুনরায় হস্তান্তর করলেন জাবেদের দিকে। অপর দিকে এখনো তামিম এবং রফিকের মৃত্যুর তদন্তের কাজ চালু রাখা হয়েছে। ফাইলটি হাতে নিয়ে প্রথম পৃষ্ঠা উল্টালো জাবেদ। সম্পূর্ণ পৃষ্ঠায় ফাঁকা, তবে মাঝখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে তামিম। উক্ত পৃষ্ঠাটি উল্টিয়ে পরবর্তী পৃষ্ঠাটি দেখতে লাগলো। তামিমের মৃত্যুর কারণগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ফাইলটিতে। তামিমের মৃত্যুর কারণ দেখে বাকরুদ্ধ হয়ে গেছেন জাবেদ। এটি কি আদৌ সম্ভব কি না তা জানা নেই তার। তামিমের মৃত্যুর কারণ হাই ভোল্টেজ বিদ্যুৎ, কিন্তু এত ভোল্টেজের বিদ্যুৎ আজও কোথাও উৎপন্ন করা সম্ভব হয়নি। পৃথিবীতে সর্বোচ্চ হাই ভোল্টেজ রয়েছে 440, কিন্তু তামিমের দেহে 30,000 অ্যাম্পিয়ার তথা 10 কোটি ভোল্টেজ পাওয়া গেছে, যা একটি বজ্রপাতের সমপরিমাণ। মানব দেহে 220 থেকে 420 ভোল্টেজের শক লাগলে তৎক্ষণাৎ দেহের ধরনী, শিরা, উপশিরা, রক্ত চলাচলের গতি বন্ধ হয়ে যায়, দেহ ফ্যাকাশে হয়ে যায়। কয়েক সেকেন্ড এভাবে চললে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে হার্টবিট পাঞ্চ করতে না পারার ফলে লোকটি মারা যায়। তামিমের দেহে 10 কোটি ভোল্টেজের শক লাগার পরেও দেহের বাহ্যিক দিকে তেমন ক্ষতি হয়নি, কেবল চামড়া ঘুচিয়ে যাওয়ার বাদে। তবে তার দেহের ভেতর থেকে উল্টো কাণ্ড ঘটেছে। বাহ্যিক দিকে তেমন পরিবর্তন না হলেও দেহের ভিতরে ঘটন কোনোটাই ঠিক নেই। রক্ত চলাচল কার্যক্রম সম্পন্ন করা হয় দেহের ধরনী, শিরা, উপশিরার মাধ্যমে এবং উক্ত রক্তগুলো হৃৎপিণ্ড থেকে সঞ্চারিত হয়। কিন্তু অবাক করার বিষয় হলো তামিমের দেহে কোনো ধরনের শিরা, উপশিরা পাওয়া যায়নি। সব যেন নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু একটি মানব রক্ত চলাচল ব্যতীত বেঁচে থাকা অসম্ভব। দেহের মস্তিষ্ক গলিত হয়ে গেছে। পেটের 2 কর্নারে থাকা কিডনি, যেটা আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে, তা যেন ফুটন্ত তেলে দিয়ে ভাজা হয়েছে। কলিজাটিও যেন গরম ফুটন্ত তেলের মধ্যে চুবিয়ে ভাজা হয়েছে। শ্বাসনালী, খাদ্যনালী ইত্যাদি বাকি নালীগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে। চোখ গলে গেছে আগুনের প্রকোপে। হাড়গুড় যেন উত্তাল লাভায় দেওয়া হয়েছিল, যার ফলে গলে গেছে হাড়গুড়গুলো। দেহের ভেতর মাংসগুলো যেন আগুনে পোড়ানো হয়েছে, যার ফলে সিদ্ধ হয়ে গেছে। এতটা বিভৎস রকম ভাবে কারো দেহ ধ্বংস হয়ে গেছে, তবুও বাহ্যিক দিক থেকে দিব্যি সুস্থ দেখাচ্ছে। আরো কিছু কথা লেখা আছে, কিন্তু তার পড়তে ইচ্ছে হলো না জাবেদের। ইতিমধ্যেই রিপোর্ট দেখে তার অবস্থা বেহাল। অপর পৃষ্ঠা উল্টাতে সমস্ত পৃষ্ঠা ফাঁকা, তবে মধ্যস্থানে বড় বড় অক্ষরে রফিক লেখা দেখতে পেল। পুনরায় হাত দিয়ে পরবর্তী পৃষ্ঠাটি উল্টালো। বেরিয়ে এলো রফিকের মৃত্যুর কারণ। রফিকের মৃত্যুর কারণ হিসেবে বড় বড় অক্ষরে লেখা আছে পয়জন,
তবে এই পয়জনটি এতটাই মারাত্মক যা মানুষকে ধ্বংস করে দিতে সক্ষম। পৃথিবীর বুকে এতটা মারাত্মক পয়জন আদৌ আছে কি তা নিয়ে প্রশ্ন উঠেছে জাবেদের মনে। MSF এখনো এত মারাত্মক বিপর্যয়ের পয়জন আবিষ্কার করতে পারেনি। রফিকের দেহে যে পয়জন পাওয়া গেছে তা দুইটি বস্তু সংমিশ্রণ। তার দেহে বাদেও রুমের বেশ যে স্থান কালো ধোঁয়া আচ্ছাদিত ছিল, উক্ত স্থানগুলো পরীক্ষা চালানো হয়। ফলস্বরূপ বেরিয়ে আসে পজিটিভ। উক্ত স্থানগুলোতেও মিলেছে পয়জনের দেখা। তৎক্ষণাৎ হাতে একটি ছোট্ট ফাইল নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলেন রবার্ট, ফরেনসিক বিভাগের সহকারী প্রধান। হাতে থাকা ফাইলটি প্রফেসরের দিকে এগিয়ে দিলেন, কিন্তু প্রফেসর তা বাধা দিয়ে ইশারায় জাবেদকে ফাইলটি দেওয়ার জন্য বললেন। রবার্ট কিছুটা বিচলিত হলেও এগিয়ে গেলেন জাবেদের দিক। তিনি বুঝতে পারছেন না এই বয়সে একটা বাচ্চা ছেলেকে কেন এতটা প্রাধান্য দিচ্ছেন প্রফেসর। জাবেদ বেশি কিছু না ভেবে হাত বাড়িয়ে নিয়ে নিলেন ফাইলটি, অতঃপর কভার পেজ উল্টে নিলেন। কভার পেজটা উল্টানো মাত্রই ভেসে এলো পৃষ্ঠার মধ্য বরাবর পয়জন সংক্রান্ত তথ্য লেখাটি। উৎসুক হয়ে পরবর্তী পৃষ্ঠাটি উল্টালো সে। লেখা রয়েছে, পয়জনটি এতটা ভয়ানক যে এর ফলে মুহূর্তেই 1000 মানুষ মেরে ফেলা সম্ভব। এর আগে এরকম কোনো পয়জন চোখের সামনে এসেছে বলে মনে হয় না। পয়জনটির মাঝে মিশ্রিত হয়ে আছে অ্যাসিড। এরকম অ্যাসিড আদৌ আছে কি তা নিয়ে সন্দেহ হয়। তবে অবাক করার বিষয় হলো পয়জন নাক দিয়ে ভেতরে প্রবেশ করতেই ভেতরে থাকা সকল কিছু নষ্ট হতে শুরু করে। আবার অ্যাসিড দেহের বাহিরে লাগতেই ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। পয়জনটি এতটাই ভয়ানক যে এক ফোঁটা পয়জনকে যদি 40 ভাগ করা হয় এবং উক্ত 40 ভাগের 1 ভাগ যদি কোনোভাবে কারো দেহে অনুপ্রবেশ ঘটে, তবে আগামী 3 সেকেন্ডের মধ্যে সে মারা যেতে বাধ্য। অপরদিকে অ্যাসিড ও কোনো অংশে কম নয়। দেহে যে কোনো স্থানে কেবল একটু ছোঁয়া পাওয়া মাত্রই উক্ত স্থানে সকল কোষগুলো তৎক্ষণাৎ মারা যাবে এবং রক্ত চলাচল উক্ত স্থানের জন্য বন্ধ। সেই সাথে মাংস ও হাড়গুলো পচে যায় 4 ঘন্টার মধ্যেই, এবং যদি উক্ত আক্রমণ স্থানটি কেটে ফেলা না হয় তবে সমস্ত দেহে ছড়িয়ে যেতে কেবল সময় লাগবে 5 ঘন্টা। এবং অবাক করা বিষয় হলো এই পয়জন ও অ্যাসিড একত্রে মিলিত হয়ে থাকে এবং একত্রে সংক্রমণ করে। তবে আরো অবাক করা বিষয় হলো এই পয়জন ও অ্যাসিড কেবল ধোঁয়া থেকে সৃষ্টি। এ দেখে বেশ চমকিত হলো জাবেদ। এগুলো কোনোভাবে বিশ্বাস করতে পারছে না, কিন্তু হাজার অবিশ্বাস করলেও সত্য কখনো মিথ্যা প্রমাণিত হবে না, যার ফলে তিক্ত হলেও হজম করে নিল। জাবেদের এরকম অবস্থা দেখে রিপোর্ট নিজে পড়ে দেখার জন্য চাইলেন নিক্সন। জাবেদ বেশি কিছু না ভেবে দ্রুত হস্তান্তর করলো ফাইলটি হাতে নিয়ে প্রথম কয়েক লাইন বেশ ভালোই পড়লেন। তবে যেই মাত্র পয়জন এবং অ্যাসিডের ব্যাখ্যা দেওয়া শুরু হয় তা দেখে আর সেভাবে বসে থাকতে পারলেন না। দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন তিনি, এই মুহূর্তে কি করা উচিত কিছুই বুঝতে পারছি না আমি। এমনিতে আমার মাথায় গোবরে আচ্ছাদিত, সারা আর কিছুই নেই। যাক, স্বীকার করলেন। তবে নিক্সন সাহেব? কিছু বললেন না তিনি। বেশ কিছুক্ষণ চুপ থেকে প্রফেসরের উদ্দেশ্য করে বলতে লাগলেন জাবেদ। তখনই প্রফেসর বলে উঠলেন, স্যার, হালচাল বেশি ভালো ঠেকছে না আমার কাছে। যার থেকে নির্গত ধোঁয়া এতটা ভয়ানক, তবে তার শক্তি কতটা ভয়ানক সে সম্পর্কে আন্দাজ করা সম্ভব হচ্ছে না। তো কি বলতে চাচ্ছ তুমি? বলেন প্রফেসর। আমাদের MSF এ যদি তার আক্রমণ করার শক্তি থাকে তবে খুব শীঘ্রই পৃথিবীর বুকে আক্রমণ চালাবে, কিন্তু তা হতে দেয়া যাবে না। যে কোনো মূল্যে রুখে দিতে হবে। কিন্তু কিভাবে? আমার মাথায় আপাতত তেমন কিছু আসছে না। বহুদিন যাবৎ কোনো মিশনে যাওয়া হচ্ছে না, তাই আপাতত মিশনে যেতে যাচ্ছি। না, তোমাকে এর মাঝে যেতে দিতে পারি না। এটি আমার নিয়মের খিলাফ হবে। ভুলে যাচ্ছেন প্রফেসর, MSF এর আগামী প্রফেসর আমি। দায়িত্বের হাল ধরতে হবে, আর আমার ভয় পাবার কারণ নেই। তবুও তোমাকে যেতে দিতে পারি না। আমি আপনার কথা শুনতে চাচ্ছি না, তাই আপাতত একটু চুপ থাকুন।
মিস্টার অরিক এবং মিস্টার রবার্ট, আপনারা যেতে প্রস্তুত আছেন তো? আমি তো সেই কবে থেকেই অধিক আগ্রহে বসে আছি মিশনে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া আর হচ্ছে না। হ্যাঁ, প্রস্তুত তো অবশ্যই আছি। আপনার মতো একজন দক্ষ এজেন্টের সাথে মিশে গেলে সে মিশন আসলেই রোমাঞ্চকর হবে। তবে তোমরা দুজনে মিশনে যাওয়ার জন্য তৈরি? হ্যাঁ, আমরা দুইজনই তৈরি আছি। কালো দোয়া হতে রক্ষা পেতে একটি ড্রেস তৈরি করা হয়েছে। আমি ফারহান সাহেবকে ফোন করে নিয়ে আসার জন্য বলছি, একটু পরে এসে উপস্থিত হবেন তিনি। তৎক্ষণাৎ রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন ফারহান সাহেব। জাবেদকে দেখে সকল কিছু উপেক্ষা করে তাকে জড়িয়ে ধরলেন এবং বলতে লাগলেন, আরে জাভেদ যে, তুমি এসেছো আর আমি জানি না। বলো, কাজটা কি ভালো হয়েছে? এসে থামার সময় পাইনি, প্রফেসরের রুমে প্রবেশ করতেই সব শুরু। আর কি করার? তার বলতে, যাই হোক, তোমাদের জন্য আমি 3টে ড্রেস তৈরি করেছি। অবশ্য আরো কয়েকটি তৈরি করেছি, কিন্তু নিয়ে এসেছি মাত্র 3টেই। আমাদেরকে পোশাক কি সুরক্ষা করতে দেবে? ভালো প্রশ্ন। এটি তোমাদের দেহ ক্ষত থেকে রক্ষা করবে এবং অ্যাসিডের প্রভাব এর ওপর পড়বে না। তবে মুখের সেফটি হিসেবে অন্য কিছু ইউজ করতে হবে, তাই একটু সাবধানে থাকতে হবে তোমাদের। ধন্যবাদ ফরহাদ সাহেব। তৎক্ষণাৎ তারা 3জন কাপড়গুলো পরিধান করার জন্য চলে গেলেন। ওয়াশরুম থেকে কাপড়গুলো পরিধান করে বেরিয়ে এলেন। নিচে উক্ত ড্রেসটি, তার উপর সাধারণ জামা প্যান্ট পরিধান করা। একটি কৌটা জাবেদের দিকে এগিয়ে দিলেন ফারহান সাহেব। হাতে নিয়ে বললেন জাবেদ, এটা কি? জেল তোমাদের মুখমণ্ডলে মেখে নাও, এটি ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচাবে। আচ্ছা, ধন্যবাদ। অতঃপর ব্যাগ প্যাকিং করায় মনোযোগ দিল। 2টি ব্যাগ দুজনের জন্য, একটি অরিক এবং অপরটি রবার্টের। রবার্টের ব্যাগের ভেতর খাবার সামগ্রী নেওয়া হয়েছে, যেগুলো যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করবে, এবং অরিকের ব্যাগে নেওয়া হয়েছে আগ্নেয়াস্ত্র, 4টি বন্দুক এবং 200 বুলেট নিয়ে ব্যাগটি অরিককে দেওয়া হয়। তবে অবাক করা ব্যাপার হচ্ছে, সবগুলো বুলেটই রূপা দিয়ে তৈরি। সম্পূর্ণ তৈরি হতেই অরিক এবং রবার্টের উদ্দেশ্য করে বলে উঠল জাবেদ, আমরা যেতে চলেছি এই মৃত্যুদ্বীপে। কি লুকিয়ে আছে সেখানে তা বলা অসম্ভব। আমাদের প্রতি কদমে কদমে থাকবে বিপদ। ভেবে নিতে পারো মৃত্যুর সাথে লড়াই করতে যাচ্ছ। যা হয়ে যাক, তবু ভরসা হারানো যাবে না। এখনই নিজের দক্ষতা দেখানোর সময়। আমাদের লক্ষ্য কেবল একটাই, আর তা হলো পৃথিবী এবং MSF কে সুরক্ষা দেয়া। জাবেদের কথা শেষ হতেই প্রফেসর তার কাঁধে কাপড় দিয়ে বলতে লাগলেন, তুমি পড়বে জাবেদ, তুমি পড়বে। অতঃপর তিনি চলে গেলেন। ফারহান সাহেব সবাইকে একটি করে স্মার্ট ওয়াচ এবং একটি করে স্মার্ট ডিভাইস হাতে তুলে দিলেন এবং সকলের দেহের সাথে একটি ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিলেন। তবে সেটি অদৃশ্য হয়েই রইল এবং সবাইকে একটি করে ট্র্যাকিং ডিভাইস হাতে দিলেন। ট্র্যাকিং ডিভাইস দেওয়ার কারণ হলো, কোনো কারণে যদি একে অপরের থেকে আলাদা হয়ে যায়, তবুও তাদের অবস্থান জানতে এই ছোট্ট পরিকল্পনা। তবে এবারে স্মার্ট ওয়াচটি বেশ ভিন্নভাবে তৈরি করা হয়েছে। আমরা সবাই জানি আইফোনের নিজস্ব বেসিক শব্দ আছে, যার ফোন সে যদি তার ভয়েস দিয়ে সেট করে রাখে ফোনের লক, তবে তিনি হেই সিরি বলতেই খুলে যাবে ফোনের লক। তবে উক্ত ব্যক্তি ব্যতীত অন্যের কণ্ঠে বলা হয় তবে কোনোভাবেই খুলবে না ফোনের লক। তেমনি স্মার্ট ওয়াচটিও আপডেট করে এই নিয়মটি চালু করা হয়েছে। প্রত্যেকে স্মার্ট ওয়াচ নিজেদের কণ্ঠে MSF বললেই খুলে যাবে স্মার্ট ওয়াচের লক। তারা রীতিমতো অবাক, যত দেখছে ততই অবাক হচ্ছে। তবে সবচেয়ে অবাক তখনই হয়েছিল যখন ড্রেস পরতেছিল। পোশাকটি যখন পরিধান করছিল, তারা তৎক্ষণাৎ আচমকাই অবাক কাণ্ড ঘটে। সম্পূর্ণ পোশাকটি ফুটবলের মতো ফুলে যায়, যেন তারা বেলুন পরিধান করেছে। তারা ভেবেছিল হয়তো তাদের এভাবেই মিশনে যেতে হবে, কিন্তু এভাবে তো আর মিশনে যাওয়া সম্ভব না। অতঃপর নিজেদের দোষ দেওয়া আরম্ভ করলো।
তৎক্ষণাৎ সকলের এইরকম অঙ্গিভঙ্গি দেখে ফারহান সাহেব তাদের উদ্দেশ্য করে বললেন, এত চিন্তিত হওয়ার কিছুই নেই, সবাই সামনে এগিয়ে এসো। সামনে এগিয়ে আসতেই তাদের সকলের পেটের দিকে হাত নিলেন ফারহান সাহেব। পেটের দিকে চিকন করে একটি বেল্টের মতন আছে, তার মধ্যস্থানে খুব সূক্ষ্মভাবে বসানো হয়েছে একটি ছোট্ট বোতাম। সেখানে হাত নিয়ে আলতোভাবে চাপ প্রয়োগ করলেন ফারহান। তৎক্ষণাৎ ফুটবলের ন্যায় ফুলে থাকা পোশাক হতে চুপসে যেতে আরম্ভ করলো। কয়েক সেকেন্ডের মাথায় দেহের সাথে নিখুঁতভাবে গেঁথে গেছে, এতটাই নিখুঁতভাবে বসে গেছে যার ফলে দেহের চামড়া আর পোশাকের আস্তরণ বোঝা যাচ্ছে না। তবে আরও একটি বিষয় হলো, পোশাকগুলোর রং নীল, কিন্তু এখন সেই নীল রঙের আভা নেই। দেহের সাথে বসে যেতে তা একটি মানব দেহের রং ধারণ করেছে, যেমনটি গিরগিটি তার রং বদলায়। ইতিমধ্যেই অরিক এবং রবার্ট দুজনেই অবাক হয়ে আছে, লোভাতুর চোখে তাকিয়ে আছে তারা। এ যেন এক রহস্যময় পোশাক। তবে অবাক করার মতো আরও একটি বিষয় হচ্ছে, কোনো অনুভূতি অনুভব হচ্ছে না তাদের। পোশাকটি রাবারের তৈরি, এর মাঝেও যে এতগুলো গুণ রয়েছে তা মানতে কিছুটা কষ্ট হচ্ছে তাদের। তবে তারা আরো অবাক হচ্ছে এটি ভেবে যে তাদের অনুভবই হচ্ছে না তারা কিছু পরিধান করে আছে। তাদের এখন অনুভব হচ্ছে কেবল তারা উলঙ্গ অবস্থায় আছে। ইন্দ্রিয় শক্তিগুলো সচল আছে কি না তা দেখার জন্য হাত পা নাড়াচাড়া করে দেখতে লাগলো সবাই। আচমকাই তারা ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগলো। অবশ্য এর যথেষ্ট কারণ রয়েছে। ঘাড়ের উপর 4 কোণ বিশিষ্ট ছোট্ট একটি ডিভাইস, যা থেকে তাদের ব্যথা অনুভব হচ্ছে। হঠাৎ করেই সকল ব্যথা অনুভব বন্ধ হয়ে গেল। কোনোভাবেই বোঝার উপায় নেই যে একটু আগেই ব্যথা অনুভব হয়েছিল। তাদের কাছে সকল কিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে, যেন স্বপ্ন ভাঙলেই সকল কিছু শেষ হয়ে যাবে। তা জানা নেই তাদের, আর জানতেও ইচ্ছে হচ্ছে না। প্রত্যেকের বাম হাতে স্মার্ট ওয়াচ, ডান কানে স্মার্ট হেয়ারিং ডিভাইস। তবে এতটাই সূক্ষ্মভাবে বসানো হয়েছে যার ফলে তীক্ষ্ণ দৃষ্টিতে বেশ কিছুক্ষণ না তাকালে বুঝতে পারবে না এখানে কিছু রয়েছে। তবে স্মার্ট হেয়ারিং ডিভাইসটির বেশ গুণ রয়েছে। যে কোনো ভাষা তার নিজের ভাষায় ট্রান্সলেট করে শোনায়। এটি একটি বিশেষ দিক। ভাষা যদি না বুঝতে পারে তবে বহু কিছুই ব্যর্থ হয়ে যায়। এবং গলার নিচে খুব সূক্ষ্মভাবে বসানো হয়েছে ট্র্যাকিং ডিভাইস, যার মাধ্যমে সকল ভাষার কথাই বলা সম্ভব, যা রীতিমতো অবাক করা কাণ্ড। অবশ্য এ প্রক্রিয়া গুগল ট্রান্সলেশনে চালু করা হয়েছে, তবে ততটাও সূক্ষ্ম নয় যতটা ডিভাইসটির কার্যকলাপ সুন্দর। তবে অবাক করা কাণ্ড হচ্ছে, দুটি ঘটনা একত্রে ঘটেছে। তারা কেবল বলা মাত্রই প্রতিপক্ষ তাদের ভাষা শুনতে পারবে। এ যেন অবিশ্বাসযোগ্য ঘটনা। তবে তারা অবাক হচ্ছেন পোশাকের ব্যাপারটি নিয়ে। দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এর সাথে এতটাই নিখুঁত বসানো আছে যা দেখলে কারোর বোঝার সক্ষমতা নেই। তিনজনেরই হাতে রয়েছে একটি করে ট্র্যাকিং ডিভাইস, যার মাধ্যমে একে অপরের অবস্থান জেনে নিতে সহজেই সক্ষম। কিছুক্ষণ পর পুনরায় রুমে ফিরে এলেন প্রফেসর। বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। রুম থেকে বেরিয়ে যাবে তারা, এমন সময় পেছন থেকে ডাক দিয়ে জড়িয়ে ধরলেন ফরেন্সিক